আমাদের সেশনের কিনোট স্পিকার জয়েন করেছেন। আমরা জাস্ট আর একটু অপেক্ষা করতে যাচ্ছি, 1 মিনিট, আমরা একটু পরে শুরু করে দিব। ও আলভি ভাই, হ্যালো আলভি ভাই। আলভি ভাইকে দেখতে পাচ্ছি আমরা। আলভি ভাই, আমরা একটু পরে, জাস্ট 1 মিনিট পরে শুরু করব। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কিনোট স্পিকার, ওকে, উনি হি ইজ কানেক্টিং হিজ মাইক। বডি বিল্ডিং এর ম্যান ফিজিক্সের 5th প্লেস অধিকারী 2020 সালে মিস্টার আলভি খান। একটু আমি যোগ করে দিতে যাচ্ছি যে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনে 2 ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি কম্পিটিশনটা হয়। একটা ক্যাটাগরি হচ্ছে যে আপনার ম্যান ফিজিক্স, যেটা হচ্ছে যে অ্যাস্থেটিক্স এর উপর নির্ভর করে, ফিটনেসটা হচ্ছে তার কোর লক্ষ্য। আরেকটা হয় বডি বিল্ডিং, দুটাই বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের অধীনেতে অনুষ্ঠিত হয়। আরেকটা হচ্ছে রেগুলার বডি বিল্ডিং, যেটা কিনা হচ্ছে গিয়ে বাল্কিং মাসল আর কি বাফ, যেটা আমরা বুঝি, ওই 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 লেভেলের বডি বিল্ডিং হয়। তা আমাদের আলভি ভাই, উনি ম্যান ফিজিক্সে উনি 5th হয়েছিলেন 2020 সালে, রাইট আলভি ভাই? জি 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 2020 সালে আমি 5th প্লেস পেয়েছি এবং 2019-এ আমি 3rd প্লেস ছিলাম। গ্রেট আলভি ভাই, ওয়েলকাম টু ওকে। একটা জিনিস একটু বলে রাখি, যেহেতু আলভি ভাই আমাদের সাথে আজকে প্রথম এসছেন, আমরা মাই বিউটিফুল লাইফ যিশুদার 30টা ডিফাইন্ড ভ্যালুজ নিয়ে আমরা কাজ করছি। এই ফাউন্ডেশনটা সম্পূর্ণ আর কি, এটা একটা ট্রাস্টি, এবং আমরা এখানে যারা আছি সবাই আমরা ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক। এখানে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে মানুষের জীবনে যে কোর ভ্যালুজ গুলো আছে, ইন্টিগ্রিটি, এথিক্স, ফিটনেস, এই সব কিছুকে বারবার, এই জিনিসগুলো তো আমাদের জীবনে অনেক সময় আসে যায়, বাট আমরা হয়তো আমাদের প্রতিদিনের ব্যস্ততার কারণে অনেক সময় ট্র্যাক হারিয়ে ফেলি। তা এই সেশনটা আমরা প্রত্যেক মঙ্গলবারে 8টা থেকে 9টা পর্যন্ত করি। এই ভ্যালুজ গুলো আমরা বিভিন্নভাবে নিয়ে আসি। এখানে একজন কিনোট স্পিকার থাকে, যেটা আজকে আমাদের আলভি ভাই আছেন, এবং এই 20 মিনিটের কিনোটের পর অন্যান্য সদস্যরা যারা আছেন তারা কোয়েশ্চেন করেন, তাদের লাইফের স্টোরিজ গুলো শেয়ার করেন। আর এই কিনোটে মেইনলি আলভি ভাইয়ের সাথে আমার একটু আগে কথা হয়েছে যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আলভি ভাইয়ের জার্নি, ওনার নিজের ফিটনেসের জার্নিটা উনি বলবেন, ওনার স্টোরিটা আমাদের শেয়ার করবেন, যাতে আমরা সবাই ইন্সপায়ার হতে পারি। ওনার লাইফস্টাইল সম্পর্কে আমরা জানবো, উনি কিভাবে এই হেলথ বা ফিজিক উনি মেনটেন করে, বা ওনার পার্সোনালি উনি একজন ফিটনেস ট্রেনার, ওনার স্টুডেন্টদের সাকসেস স্টোরিজও উনি আমাদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা ইন্সপায়ার হতে পারি। জাস্ট আমি একটু ইন্টারঅ্যাক্টিভিটির জন্য একটা ছোট্ট পোল করেছিলাম। ইউনাইটেড স্টেটস 1936 সালে একটা রিসার্চ হয়। সেই রিসার্চে যে রিসার্চার, বায়োকেমিস্ট, তিনি কিছুটা কৌতুক ছললে উনি বলেন যে আমেরিকার পাবলিক এনিমি আল কাপন নয়, বরং আমেরিকার পাবলিক এনিমি নাম্বার 1 হচ্ছে হেলথ রিলেটেড একটা ইস্যু। 4টা অপশন দেয়া আছে। আমি পোলটা লঞ্চ করতে যাচ্ছি। আমি জাস্ট একটা ইন্টারঅ্যাক্টিভিটির জন্য এই ছোট্ট একটা গেম, আপনার সবাই জাস্ট রেডিও বাটন থাকবে, যে কোনো একটাতে ক্লিক করতে পারবেন। তারপরে আমরা রেজাল্টটা শেয়ার করব এবং পরবর্তীতে আমরা কি নোটে যাব। আমি আপনাদের স্ক্রিনে এখনই পোলটা লঞ্চ হবে, জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। কোশ্চেনটা হচ্ছে, হু ইজ দ্য পাবলিক এনিমি নাম্বার 1 অফ USA অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট হ্যান্স সাইল অফ নেচার আর্টিকেলে উনি 1936 সালে এই আর্টিকেলটা প্রকাশ করেছিলেন। কৌতুক বলে উনি কিন্তু বলেছেন যে পাবলিক এনিমি নাম্বার কে 1, নট অ্যাল কাপন, বাট অপশনে অ্যাল কাপন আছে, অফকোর্স এটা বলেই দিলাম, হবে না, বাকিটা ওকে। এখনই আমি আমার পোল ক্লোজ করব। আই হোপ সবাই পোলটা আনসার করেছেন। পোলের রেজাল্ট চেঞ্জ হচ্ছে। ওকে, আশা করি সবাই পোলের বাটন একটা হবে, আপনারা ক্লিক করে দিয়েছেন। আমি পোলটা শেষ করছি এখনই।
আচ্ছা, আমি রেজাল্টে শেয়ার করি। রেজাল্ট কি দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ, না দেখা যাচ্ছে না, মানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে। ওরাই মোবাইল ডিভাইস থেকে দেখা গেলে হয়তো পার্শিয়ালি আসবে। আচ্ছা, আমি একটু বলে দিই। 60% আমাদের এখন আছে 21 জন অডিয়েন্সে, 21 জন আছেন। 60% মনে করছেন ওবিসিটি, মোটাত্ব। ওকে, 5% মনে করছেন কোর্টিজল। কিন্তু 40% মানে সেকেন্ড হচ্ছে স্ট্রেস। আর কেউ আলকাপন দেননি অফকোর্স। আর কোর্টিজল মনে করছেন যে হচ্ছে কি 7%। কোর্টিজল হচ্ছে কি এক ধরনের হরমোন, অ্যাড্রেনালিন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। এই কোর্টিজল কিন্তু স্ট্রেস উৎপন্ন করে। বাট মজার একটা বিষয় হচ্ছে ডোপামিন যেটা কিনা ভালো, মানে আর কি ভালো ফিল করে, এটাও কিন্তু এক ধরনের স্ট্রেস ইনডিউস করে, যেটাকে আমরা বলি ইউ স্ট্রেস, মানে যেটা ভালো স্ট্রেস, যে নতুন কোনো ভালো খবর শুনলে আমরা ভালো ফিল করি। আর কোর্টিজল যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যাড স্ট্রেস, অ্যাকিউট স্ট্রেস তৈরি করে। অ্যাকচুয়ালি আসল উত্তরটা হচ্ছে স্ট্রেস। সেকেন্ড এসে সবাই ওবিসিটি বলছেন, বাট স্ট্রেস কিন্তু ওবিসিটির হওয়ার কিন্তু একটা বড় কারণ। এটা আসলে ইনডেপথ ব্যাপার, এইদিকে আমরা যাব না টেকনিক্যালিটির দিকে, বাট একটা তথ্য বটিকা শেয়ার করলাম। এখন আমরা চলে যাব আমাদের কি নোট স্পিকিং এ। জি ভাই, এটার জন্য প্রাইস হবে না? না, এটা কোনো প্রাইস না, এটা তো পোল, এটা পার্সেন্টেজ হয়েছে। হয়তো কুইজ থ্রো করতে পারি। থ্যাংক ইউ। ফিউচারে হবে ইনশাআল্লাহ। আলভি ভাই, তাহলে আমরা শুরু করি। আলভি ভাই, আপনি যদি ক্যামেরা অন করতেন তাহলে আমরা আপনাকে সবাই দেখতাম, এবং আপনার জার্নিটা শুরু করেন। কিভাবে হলো, কিভাবে আপনি এই ফিজিক অ্যাচিভ করলেন, আপনার কম্পিটিশন কিংবা আপনার ক্লায়েন্টদের সাকসেস স্টোরিজ। সো ইন্সপায়ার আস। থ্যাংক ইউ, ওভার টু ইউ। আলভি ভাই, জি, কোনো সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি। গ্রেট। দেখতে পাচ্ছেন সবাই? জি, পাচ্ছি। ওকে, আমার বডি বিল্ডিং বলতে কি, আমি বিফোর আমি একটা জব করতাম, পার্সোনাল, মানে একটা প্রাইভেট কোম্পানি থেকে জব করতাম। সো আমার জবটা ছিল মার্কেটিং এর জব। সো আমার অনেক স্ট্রেস যেত। সো আমি বেসিক্যালি ইন্সপায়ার হয়ে আমার ছোট ভাইকে দেখে। সো তখন আমি, আমার লাইফ স্টাইলটা একেবারে লাইক নর্মাল পার্সনের মতো ছিল। তো এই যে তখন অনেক কম ছিল, মানে লাইক আমি ইভিন স্মোকিংও করতাম। ওই সময়টা প্রচুর স্মোকিং করতাম, কাজের প্রেশারের জন্য অনেক স্মোকিং করা হতো আমার। সো তখন আমি হঠাৎ করে আমার ছোট ভাইকে দেখলাম যে ওর ফিজিক্সটা মানে জাস্ট মানে উইথিন মান্থের মধ্যে ওর মানে ভালো মানে চেঞ্জ চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম, তুই কি করিস? পরে বলে যে আমি তো জিমে যাই, এই করি। ও আচ্ছা, ঠিক আছে। তো আমি কি করলাম, বাসায় আমি পুশ আপ দেওয়া শুরু করলাম। তো তখন আমি একেবারে স্কিনি ছিলাম, একেবারে স্কিনি, মানে লাইক এখন যা দেখতেছেন 1/4 কম। মানে এখন যা দেখতেছেন আমাকে তার 1/4। আগে ওয়েট হ্যাঁ, কিরকম ছিল, বা এখন আসলে চেঞ্জ কেমন আসছে, যদি স্ট্যাটিস্টিক্স বলতেন, বা আমি যদি হিসাব করে দেখি, তখন তো এরকম স্কিনি ছিলাম। আমি প্রথম জিমে গিয়ে মানে ছবিও তুলতাম না। মানে মানুষ তো ছবি তুলতো, দাঁড়িয়ে ছবি তুলতো, তখন আমি ছবিও তুলতাম না। মানে এতটাই স্কিনি ছিলাম। মানে ইট ওয়াজ দ্যাট ব্যাড, রাইট? একেবারে টু মাচ ব্যাড। সো আমি যেটা করলাম, বাসায় কিছুদিন পুশ আপ মারলাম, তারপর জিমে যাওয়া স্টার্ট করলাম। তো জব প্লাস ওটা মিলে মানে আমি ট্রাই করতাম অ্যাটলিস্ট 6 ডে উইকে ট্রেনিং করা। হ্যাঁ। সো আমি যেটা করলাম, আমার মানে উইদিন 6 মান্থের মধ্যে আমি যেই পরিমাণ আমি মানে ফুড ইনটেক করি, আমার বডি ভালোভাবে রেসপন্স করে দেয়। সো আমি সেটা বুঝতে পারি। সো এ থেকে আমি মানে চিন্তা করলাম যে না, আমি এদিকে আমি একটু নলেজ নিব। সো আমি ট্রেনারের থেকে মনে করেন যতটুকু, ওই ট্রেনার যে জিমে ছিলাম ওই ট্রেনার থেকে যা জানতো, মানে একটা যতটুকু মানে বের করা যায়, মানে শেয়ার করে নেওয়া যায়, তো অতটুকু আমি শিখে দেন আমি চিন্তা করলাম যে এই ট্রেনের কাছ থেকে সব শেখা হয়ে গেল। সো আমি আরেকটা জিম চেঞ্জ করি। তো নিশ্চয়ই আরেকটা পার্সন মানে ডিফারেন্ট কিছু জানে। সো এভরি পার্সন মানে সবকিছু মানে সেম হয় না, পার্সন টু পার্সন লাইক নলেজ অনেক চেঞ্জ আছে। আমাদের ওয়ার্কআউটের ক্ষেত্রে কি, মানে ট্রেনিং এর স্টাইলটা ডিফারেন্ট। মানে আমার যে ট্রেনিং স্টাইলটা আরেকজনের ট্রেনিং স্টাইলটা সেম হবে না। কপি করতে পারে, কিন্তু যদি মানে ট্রুলি একজন ট্রেনার হয়ে থাকে তাহলে সেম হবে না, ডিফারেন্ট কিছু থাকবে। সো দেন তারপরে এরকম করে আমি জিম চেঞ্জ করে করে তো নলেজ নিতে থাকলাম। তো এদিক দিয়ে আমার জবটাও এরকম চলতেছে, ভালোই চলতেছে।
তো একটা সময় দেখে গেছে জবটার অবস্থা এরকম, মানে আমার স্যালারি এনাফ পরিমাণ স্যালারি পাচ্ছিলাম না। আর বস ছিল আমার পাঁচটা বস। তো মার্কেটিং এ জব বুঝিনি, পাঁচটা একজন এসে কমপ্লেন করে, কমপ্লেন করে, আমার কাজ করে না, তোমার কাজ করে না। এই নিয়ে একদিন মানে আমি জবটাই ছেড়ে দিই, সুইচ করে দিই। তো জবটা সুইচ করে দিয়ে দেন তারপর আমি মাসখানেক 2 মাসের মতো আমি মানে কোনো জব ছাড়া কোনো কিছু করে নেই। তো এর মধ্যে আমার বডিটা আলহামদুলিল্লাহ ভালোই ডেভেলপ হয়ে গেছে। এবং কি ডেভেলপ প্লাস আপনার নলেজও, মানে নলেজ আমি যতটুকু নলেজ নিয়েছি এতে আমি একজনকে ট্রেনিং করতে পারবো, এতটুকু নলেজ চলে আসছে। তো আমার একটা স্টুডেন্ট ছিল ফরেনার, সো স্টুডেন্ট প্লাস ফ্রেন্ড দুইটাই। তো বলতেছে যে তুই এখানে কেন ওইদিকে সুইচ করতেছ না? সো আমি বললাম আমার তো ওরকম এক্সপিরিয়েন্স নাই, আমি তো ইংলিশে ভালো এক্সপ্লেন করতে পারি না, তো কি করা যায়? তো বলতেছে আমাকে দিয়ে শুরু করা আগে। ওকে ঠিক আছে, দেন ওকে দিয়ে শুরু করলাম, ও একজনকে রেকমেন্ড করলো তুইও কি কর। তো দেন তারপর এরকম একজন দুজন করতে করতে আমি এদিক দিয়ে আবার নলেজ নেওয়া শুরু করলাম। আমি বিভিন্ন বই পড়ে, অনলাইনে অনেক বই পাওয়া যায়, তো ওই বই আমি ডাউনলোড করে নিলাম। দেন তারপরে আবার অনেক আর্টিকেল পাওয়া যায় গুগলে সার্চ করলে, তো এগুলো থেকে অনেক অনেক আমি জ্ঞান নিয়েছি। তো আমি বলবো আমার মানে 100% এর মধ্যে 50% ফ্রম পার্সন অ্যান্ড 50% ফ্রম দ্য মাই ইন্টারনেট। তো ইন্টারনেট আমি যেটা বলি, মানুষের ভালো কাজ করে, আর মানুষ চাইলে ওটা থেকে খারাপ ইউজ করতে পারে। তো দেন তারপর আমার এই একজন দুজন করতে করতে, তো আলহামদুলিল্লাহ মানে আমার মানে এরকম একটা শিডিউল যায়, সকালে আমার 10টা 11টা পর্যন্ত শিডিউল থাকে, ট্রেনিং এ জাস্ট, বিকেলে আবার শুরু হয় আমার 4টা থেকে। তো আলহামদুলিল্লাহ আমি ভালোই যাচ্ছে এরকম করে। এন্ড দেন তারপর আমি ডিসাইড করলাম 2019-এ আমি ডিসাইড করলাম আমি বডি বিল্ডিং এ সুইচ করবো। বডি বিল্ডিং সুইচ করবো কেন? কজ মানে ফিজিক্সটা আমার এরকম, মানে আমি চিন্তা করলাম যে আমার বডি আর মানে আমাদের একটা ন্যাচারাল একটা গ্রোথ থাকে, হ্যাঁ, সে এরপরে আর মানে করেন আর গ্রোথ হবেই না, কজ বডি একটা স্টেজে গিয়ে স্টপ হয়ে যায়। তো তখন যদি আপনি মানে ইউ নিড মোর মাসেল, মোর বিল, তখন আপনাকে বডি বিল্ডিং এ সুইচ করতে হয়। সো আই ডিসাইডেড লেটস ডু ইট। তো আমি একজন বাংলাদেশে একজন ভালো একজন বড় ট্রেনার, তো আমি ওনাকে হায়ার করলাম। তো আলহামদুলিল্লাহ, তো ওই ওই ট্রেনিং, ওই যখন আমি বডি বিল্ডিং শুরু করলাম, তো আমার এর মধ্যে আমি অসুস্থ হয়ে যাই। আমার 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 হাতে ছিল 4 মাস, 4 মাসের মধ্যে আমার খেলা। তো 1 মাসে আমার অসুস্থ সিকি চলে যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এরপর বাকি 3টা মাস আমি অনেক স্ট্রাগল করে আমি 3য় স্থান অর্জন করি। তো এটা 2019-এ। তো দেন তারপরে আবার সুন্দর করে ভালো করে করি, লকডাউনের মধ্যে ভালো করে আবার আমি বাল্কিংটা করে যখন আবার 2020 সালে একটু কনফিউজ ছিলাম যে হবে কিনা খেলাটা। পরে যখন না হবে বললো যে ঠিক আছে হবে, ডেট দিল, তখন আবার ভালো করে আবার শুরু করলাম প্রিপারেশন। তো তখন আবার কম্পিটিশনটা লাস্ট মানে 2020 সালে কম্পিটিশনটা আবার একটু বেশি হার্ড হয়ে গেছে। দ্যাটস প্লেসটা একটু বেশি। তো এই আর কি, অ্যাকচুয়ালি আমি প্লেস, টু বি অনেস্ট আমি প্লেসের জন্য আমি খেলি না। সো আই লাভ দিস মাই কম্পিটিশন প্রিপ। তো এই প্রিপারেটটা যেটা হয়, আমি আমি আমার বডিটা ডেভেলপ করতে, আমার টার্গেট আমার টার্গেট হলো অলিম্পিয়া যাওয়া। তো ইজ মাই ড্রিম ইজ লং, তো অনেক বড় স্বপ্ন। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে একদিন অবশ্যই এখানে যাব। আচ্ছা, এখন যেটা থ্যাংক ইউ। আহ, ভালো লাগলো খুব আপনার জার্নিটা আপনি বললেন। আচ্ছা, আপনি তো পার্সোনাল ট্রেনার, এখন আমরা জাস্ট আপনার সাকসেস স্টোরিটা শুনলাম, জি definition থাকলে কি সম্ভব, কিন্তু আমরা জাস্ট আপনার ক্লায়েন্টের ব্যাপারে জানতে চাচ্ছি। অনেকে দেখা যাচ্ছে হ্যাঁ, যে জিমে যাচ্ছে কিন্তু জিমে করে আবার ছেড়ে দিচ্ছে, এই জিনিসটা কেন হয়? আসলে কোন ফ্যাক্টরটা কাজ করে যে মানে দ্য কারেজ টু মুভ অন? হ্যাঁ, অনেকে ওকে। ছেড়ে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে জিমে যাচ্ছি কিন্তু কিন্তু ছেড়ে দিচ্ছি, তা ওই ধরে রাখার উপায় কি? কিভাবে মোটিভেট? একটা একটা কথা হলো কি, আম, আমার কাছে টাইম নেই। মানুষ বলে যে আমি বিজি। তো এই যে একটা উনি কথা বললো যে বিজি, দিস ইজ দ্য এক্সকিউজ। হ্যাঁ, আমাদের ব্যস্ততার লাইফে আমরা আমরা আমাদের 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টা আমি ফ্যামিলিকে দিচ্ছি, আমি অফিসে দিচ্ছি, আমি এটা দিচ্ছি ওটা দিচ্ছি, সবাইকে আমি টাইম দিচ্ছি। আমরা কি এটা কখনো চিন্তা করি যে এই 1টা ঘন্টা আমার নিজের হেলথের জন্য? তো আমার হেলথটা যদি ঠিক থাকে,
তাহলে আমি কি করতে পারবো? আমি আদার্স পার্সনদেরকে আমি এই 23 ঘন্টা থেকে মানে 24 ঘন্টা থেকে আমি 1 ঘন্টা আমি দিব আর 23 ঘন্টা আমি সবাইকে দিতে পারবো, তাই না? তো আমরা এটা যেটা করি, আমরা আগে থেকে মানে ফার্স্টে বলে দেই, এক্সকিউজ করে ফেলি, আমরা এক্সকিউজ দিয়ে ফেলি, এটা আমাদের করা ঠিক না। So, আমার একটা স্টুডেন্ট আছে, আমি ওনার জিনিসটা আমি শেয়ার করি, যে ওনার সাকসেসটা আমি শেয়ার করি। তো আমার একটা স্টুডেন্ট, ওনার বয়স 27 কি 28 হবে, এটা লাস্ট না সরি 27 28, হ্যাঁ 27 কি 28 হবে যখন উনি আমার সাথে স্টার্ট করে। এজটা আমার মানে এরকমই হবে, 27 কি 28 হবে এরকম যখন উনি আমার সাথে স্টার্ট করে। তো এটা বলতে চাইছি আমি 2 বছর আগের ঘটনা, 2 বছর 1.5 বছর আগের ঘটনা, সরি 1.5 বছর আগের ঘটনা। তো উনি একজন ডক্টর, সো উনি ঢাকা মেডিকেল কলেজে উনি ডাক্তার। সো উনি আমাকে ফোন করে, আমার পেজ থেকে গুগল থেকে সার্চ করে আমার নাম্বার নেয়, নাম্বার দিয়ে ফোন করে যে আমি ওভারওয়েট, সো আমার ওয়েট হলো 135, সো হাউ ক্যান ইউ হেল্প মি। উনি মোহাম্মদপুরে থাকতো। সো আমার বাসা হলো বনশ্রীর ওদিকে, বনশ্রীর ভিতরে নন্দীপাড়ার দিকে। তো আমি ওখান থেকে আমি বাইক করে ওনাকে বাসায় যেতাম সপ্তাহে 6 দিন, উইকলি 6 ডে উনি মানে ওয়ার্কআউট করতো। আর ওনার ডিউটি তো ঢাকা মেডিকেল করে হয়তো মনে অনেকে জানেন যে কিরকম ডিউটির চাপ, অনেক রোগী আর প্রেশার অনেক, চাপ অনেক। তো উনি আমার সাথে উইকলি 6 ডে ওয়ার্কআউট করতো এবং কি আমার ডায়েট ফলো করতো করে উনি ওয়ান ইয়ারের মধ্যে উনি 90 কেজিতে চলে আসে, 90 কিলোতে চলে আসে। So, এই 1 ইয়ার মধ্যে আবার আমি আর উনি মানে চেক করলাম যে ওনার এক্সাম ছিল মাঝখানে কয়েকটা। তো ওই এক্সামের জন্য দেখা গেছে 1 মাস গ্যাপ, তারপরে আবার এই পরীক্ষা এরকম করে আবার 2-3 মাসের মতো গ্যাপ পড়ে গেছে এই 1 বছরের মধ্যে। তো আমরা হিসেব করে দেখলাম যে আমাদের আরো কম লাগছে। তো এর মধ্যে উনি এতটুকু করতে পারছে, কেন করতে পারছে জানেন? ফার্স্ট স্টেপটা উনি নিয়েছে। উনি কি বলছে যে আমি ওয়ার্কআউট করব, উনি আমার ফ্রন্টে আসছে। স্টেপটা কিন্তু ফার্স্টে আপনাকে নিতে হবে। আপনি ওয়ার্কআউট করবেন, আপনি ওয়েট লুজ করবেন, আপনি ফিট থাকবেন, ফার্স্ট ইউ সেট ইউর মাইন্ড। আপনি ফার্স্ট একটা মাইন্ড থেকে সেট করে একটা গোল সেট করেন, দেন তারপরে স্টেপ হলো আপনি একজনকে ট্রেনিং হায়ার করেন বা একটা প্ল্যান করেন, ওয়ার্কআউট প্ল্যান করেন। যদি আপনি নলেজ থাকে একটা প্ল্যান করেন, দেন প্ল্যান অনুযায়ী আপনি কাজ করেন, তো দেন আপনি সাকসেস হবেন। তো উনি যেটা করছে, আমার ডায়েট ফলো করেছে, আমার সাথে ওয়ার্কআউট করেছে, দেন তারপরে উনি এই রেজাল্টটা পেয়েছে। আর দেন তারপর রেজাল্ট পরে বলছে এই রেজাল্টটা, এই ক্রেডিটটা আপনার। উনি বলে যে কেন? সবকিছু আপনি করেছেন, আমি এখানে কিছু করিনি। আমি ছিলাম আপনার সামনে একজন দাঁড়িয়ে থাকা একজন, বলতে পারেন একজন মূর্তি বা যাই কিছু বলেন না কেন। আমার ক্রেডিট আমি এখানে কেন নেই না, আমি আপনার স্টুডেন্ট থেকে আমি কোনো সময় ক্রেডিট নিতে চাই না। কেন ক্রেডিট নিতে চাই না? কষ্টটা উনিই করে। আপনি যখন এই রেজাল্টটা পেয়েছেন, অনেক কষ্ট, কিন্তু উনি যখন ওয়ার্কআউট করতো, বিলিভ করবেন না, ওনার ফ্যামিলি বাসাতো, ওনার আম্মু আসতো, ওনার আম্মুও ডাক্তার, দেন তারপরে ওনার ওয়াইফ আসতো একবার, ওনার বোন আসতো, ওনার 2টা কাজিন ছিল, মানে ওনার মানে লাইক যখন শাউট করতো তখন একজন একজন করে এরকম আসতো। অ্যাকচুয়ালি এই সাকসেস আপনি যখন স্ট্রাগল করবেন, যখন আপনি এটার প্রতি সময় দিবেন, তখন এটা আসবে। আর এটা আমাদের একটা আপনি কোশ্চেন করেছেন যে আমরা যে জিমে যাই, গিয়ে হয় না, কয়দিন যাই কয়দিন গিয়ে যে আবার হয় না। তো এটা আমি বলবো বডিকে একটু টাইম দিতে হবে, যে এটা জিমের সাথে এই নতুন কিছু করতেছেন, একটু টাইম দিতে হবে, টাইম না দিলে হবে না। আর এটা হলো কি, আমাদের অনেকে একটা জিনিস আছে যে আমি জিমে গিয়ে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, মাসখানিক করলাম, 6 মাস করলাম, 6 মাস করে আমি কাজের প্রেশারে আমি আর করা হলো না। অনেকে এরকমই হয় যে আমি 6 মাস করলাম বা 1 বছর করে আমি আবার কাজের এতই প্রেশার দিয়ে মানে প্রেশারে থাকে যে করতে পারে না। তারপরে কি হয়, অনেক গেইন করে আবার আসছে, জিম করে লাভ নেই, ছেড়ে দিলে আবার এরকম হয়ে যায়। সবাই একটা কথা বলে, জিম করে লাভ কি, জিম ছেড়ে দিবি আবার এরকম হবে। কেন হবে বলেন তো? মানে কারণ কি জানেন? আমাদের বডি কিন্তু একটা মেশিন, পার্ট, এটা কিন্তু কাজ করে, বডি দিবেন, ফুড দিবেন, কাজ করবে। এভরিথিং ইজ লাইক পার্ট বাই পার্ট। তো আপনি যখন একটা গাড়ি ইউজ করবেন, যখন একটা এসি ইউজ করতেছেন, কন্টিনিউয়াসলি ইউজ করতেছেন, তাহলে কি এসি জিনিসটা কিন্তু রানিং থাকবে।
সচল থাকবে, তাই না? আপনি গাড়ি একটা ইউজ করতেছেন সচল আছে, এসি ইউজ করতেছেন সচল আছে, সবকিছুই কিন্তু মানে রানিং থাকবে, কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে এই জিনিসটা করে ফেলবেন সাথে সাথে, তারপর আবার ঠিক হয়ে যাবে, তাই না? তো আপনি কি করলেন, আপনি 6 মাস ফালায় রাখলেন গাড়িটা, 6 মাস এসিটা আপনি স্টোরে ফালায় রাখলেন, ধরলেন না, কোনো কিছু করলেন না, তাহলে আপনি কি মনে করেন আপনার গাড়ি স্টার্ট হবে? কোনো অবস্থা আপনার এসি কি অন হবে? একদম সবকিছু কি মানে মানে আপনাকে এই জিনিসটা আবার মানে স্টার্ট করতে গেলে, আবার ঠিক করতে গেলে 6 মাসের মতো লেগে যাবে যে গাড়ি একটা ঠিক করতে। এসিও সেম, তাই না? পাস টেস্টে সবকিছু চেঞ্জ করতে হবে। আমাদের বডি ওইটা সেম, এটা মেশিন, আমাদের বডি ওয়েটটা কিন্তু মানে একটা মেশিন, ভিতরে কিন্তু আমাদের জিনিসগুলো কাজ করে। আমরা ফুড দিতে হবে, ফুড দিলে ওই বডি রেসপন্স করে জিনিসগুলো কাজ করবে। আমি ফুড যদি না দেই, জিমে যেই হয় না, কাজ হয় না কেন? খাই কি? আমরা কিছুই খাই না। ওই যে এরকম ভাত খেতেছি 3 বেলা, পেট ভরে ভাত খাচ্ছি, প্রোটিন ঠিক মতো নিচ্ছি না। নিউট্রিশন একটা অনেক বড় ফ্যাক্ট অ্যাবসলিউটলি। এক্ষেত্রে আপনার নিউট্রিশনটা অনেক অনেক fact। আচ্ছা ভাই, একটা আপনার একটা জি আপনার কথা শুনে যেটা আমরা বুঝলাম বা শুনলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র ট্রেনিং, যে ট্রেনারের সাথে ট্রেন করলেই না, সাথে কিন্তু পরিবারের একটা সাপোর্টও লাগে। যেমন আপনি যে হ্যাঁ ডক্টরের কথা বললেন, ওনার পরিবার কিন্তু উৎসাহ দিত। তা আমি হ্যাঁ দেখলাম যে আমরা যখন জিমে যাই, কিছুদিন করে হয়তো করি না, হয়তো এটার দুটো রিজন হতে পারে। এক হচ্ছে হয়তো রেজাল্ট আমরা ডাইরেক্টলি পাই না, এটা একটা সার্টেন সময় লাগে। এবং আমরা শুনেছি যে অ্যাটলিস্ট আপনি কন্টিনিউয়াসলি যদি আর কি 12 সপ্তাহ করেন, দ্যাট ইজ লাইক অলমোস্ট লাইক 3 মাস, তাহলে কিন্তু হুম জিনিস শো করে এবং দেখা যায়, আর সবাই উৎসাহটা দেয়। রাইট উৎসাহ পরিবারের কাছ থেকে পাওয়া যায়, তাহলে আসলে মানুষ কিন্তু হোল্ড অন করে এই পুরো প্রসেসটাতে। আমার মনে হয় আপনি রাইট রাইট আমি একমত। আমি এখানে আবার একটু বলে দিই, আমি একটু অ্যাড করি আমার সাপোর্টটা দিয়ে বলি। আমি ম্যারিড পারসন, সো আমার ওয়াইফ যেটা করে আমাকে, টু বি অনেস্ট, আমার ওয়াইফ আমাকে আমার মেল সবগুলো মেল আমাকে বানিয়ে দেয়, একেবারে সব A to Z সব মেল আমাকে বানিয়ে দেয়। সো আমার যেটা হয়, এই যে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছি। হ্যাঁ, এবার এবার আবার যেটা হয়, যখন আমি আমার খুবই রিস্ক হয়ে যায়, তখন আবার আমার একটু টেনশন করে, আমার আম্মু টেনশন করে, কেন এত শুয়ে যাচ্ছিস? মানে আম্মু তো জিনিসগুলো এত মানে বোঝে না, খাওয়া কেনই বা এত কষ্ট করার দরকার। তো ডেফিনেটলি। তখন এই জিনিসগুলো আবার যখন দেখে যে না, মানে যখন বাল্ক হয়ে যায়, ঠিক হয়ে যায়, প্লেস দেখে যায় না, ক্রেস আসছে, তখন ঠিক মানে ওকে। আচ্ছা, এখন আলভি ভাই একটু জাস্ট আমরা জি জানতে চাচ্ছিলাম, সেটা জি হচ্ছে যে আমাদের এখানে যারা আছি, আমরা মেম্বারসরা আছি, হয়তো জি অনেকেই আমরা ভারী কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে হয়তো আমরা জিম করব না, হ্যাঁ ওই হুম লেভেলে করবো না, বাট আমরা অ্যাজ ইউজুয়াল প্রতিদিন ডে টু ডে কাজ করার জন্য যে ফিটনেস দরকার, সেটা খুব দ্রুত আমরা ওই লেভেলে যেতে চাই। সেক্ষেত্রে কেউ যদি ইনস্ট্রুমেন্ট ছাড়া কিংবা মিনিমাম ইনস্ট্রুমেন্টে করতে চায়, তাদের জন্য যদি কিছু টিপস দিতেন বা সাজেশন আমি দিতেন। আমি বলি, আমি যে স্টুডেন্টকে আমি এত ওয়েট লুজ করেছি, অনলি 2 সেট ডাম্বেল ছিল, তাও আমি সেটা তার ওর বার্থডেতে আমি গিফট করেছিলাম। অনলি 2 সেট ডাম্বেল ছিল, তো সেটা আমি ওনার বার্থডেতে আমি গিফট করেছিলাম। অ্যাকচুয়ালি আপনার ফিট থাকার জন্য যে আপনার পুরো জিমের ইকুইপমেন্ট থাকতে হবে, ইটস নট নেসেসারি। হুম আপনাকে ফিট থাকার জন্য জাস্ট 2টা ডাম্বেল নেন, ডাম্বেল না ছাড়া আপনি নর্মালি করে পুশ আপ দেন, স্কোয়াট করেন। আপনি 100 পুশ আপ দেন, 500 স্কোয়াট মারেন। আমি বলতেছি না যে, আমি বললাম যে 100 মারতে হবে না, আপনি রেস্ট নিয়ে নিয়ে যতটুকু পারেন যান। 500 যে বলেছি, 500 যে মারতে হবে নট নেসেসারি। আপনি চেষ্টা করেন 500 যাওয়ার জন্য। যখন আপনি দেখবেন একদম পারতেছেন না লাস্ট স্টেজে গিয়ে, তখন আপনি ছাড়তে হবে। কিন্তু আদারওয়াইজ আপনাকে বলতে হবে যে না, 500 কে ধরতে হবে। হ্যাঁ, আপনি যখন টার্গেট করবেন, টার্গেট 100% ওই স্পিডটা থাকতে হবে, যেন আমাকে ওইখানে যেতেই হবে। অবশ্যই যখন এটা আপনি একবারই, হ্যাঁ, একদিনে একবারই যখন পারবেন না, তখন আপনি ছাড়বেন, এর আগে না। ছাড়বেন না। 500 যে একটা আইডিয়াল একটা আইডিয়া দিলেন, এটা নিশ্চয়ই একদিনে না, এটা তো গ্র্যাজুয়ালি হ্যাঁ ডেভেলপ এটা, হবে। হ্যাঁ সেটাই আমি বলতেছি আপনার লাস্ট স্টেজ পর্যন্ত দেন। আপনি প্রথম দিন করতে করতে হবে 100, এরপর চিন্তা করতে হবে যে না, আমি 100 আজকে 20টা বাড়াবো, আমি পরের দিন 30 মানে আর 10টা বাড়াবো, আপনি আস্তে আস্তে বাড়াতে হবে। যে 100টা হয়তো 2-3 সেটে করলো, 20টা 4 হ্যাঁ সেটে, রাইট, এভাবে হুম গ্র্যাজুয়ালি সেট বাড়ানো যেতে পারে। আস্তে আস্তে বাড়াতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে। রাইট। আর আরেকটা যেটা হচ্ছে যে এটার সাথে আপনি যেটা বললেন যে ফুড, তারপর স্লিপিং হ্যাবিট আর হ্যাঁ এক্সারসাইজ, সব কটা কিন্তু একসাথে কোঅর্ডিনেটেড হতে হবে। কোঅর্ডিনেটেড না রাইট হলে কিন্তু বডি বেশি স্ট্রেস করবে, এবং যেটা মনে হয় তাহলে কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। কি বল? একেবারে যখন তো আপনি আপনি চিন্তা করবেন যে আপনি 1 ঘন্টা মানে টাইম দিচ্ছেন জিমে গিয়ে,
হচ্ছে না। তখন তো আপনি অ্যাকচুয়ালি দেখে গেছে আপনি প্রথম যে মানে জিমে যায় মানুষগুলো, যে জিমে যায়, আমরা সবাই যখন জিমে যাই অনেক মানে এনার্জি নিয়ে যায়, অনেক মোটিভেট হয়ে যায়। পরে কি হয়, মানে জিমে গিয়ে উল্টা উল্টা এগুলো মেরে মারতেছে, কিন্তু অনেক হেভি লিফট করতেছে, এটা ওটা সব মারতেছে, কিন্তু খাচ্ছে না। না খাওয়াতে কি হচ্ছে, এটা মানে ক্যাটাবলিজমে চলে যাচ্ছে, তো বডি আর কিছু ডেভেলপ করতেছে না, রেজাল্ট না দেখে কি করে, তো জিমে যাবো না। আপনাকে খেতে হবে, প্রপার স্লিপ, একটা রুটিন আসতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে একটা রুটিন আসতে হবে যে আমাকে এই টাইম এইগুলো খেতে হবে, আমাকে এই টাইমলি ঘুমাতে হবে, এই টাইমের মধ্যে উঠতে হবে, এই টাইমের মধ্যে ওয়ার্কআউট করতে হবে। কাজ করেন, ফার্স্ট অফ আপনি কাজ করতে হবে, কাজে যাবেন, ঘুমাবেন, দেন তারপরে ওয়ার্কআউট করবেন, আবার সেম এইগুলো রিপিট করতে হবে। একটা কোয়েশ্চেন এসছে, আমাদের আরশাদ ভাই কোয়েশ্চেনটা করেছেন। উনি বলছেন যে যোগা তারপর রেজিস্ট্যান্স ট্রেনিং, অ্যাকচুয়ালি যে ফিটনেস যেটা দুরকম হয় আমরা যেটা জানি, একটা হচ্ছে যে আপনার আইসোসোম্যাটিক আর আইসোমেট্রিক। একটা হচ্ছে যে হাই ইন্টেন্সিভ কার্ডিও, একটা হচ্ছে যেটা আমরা যোগ ব্যায়াম কিংবা ওয়ার দিয়ে যে রেজিস্ট্যান্স ট্রেনিং করি এই ধরনের। এখন আপনি যেটা বললেন সেটা হচ্ছে কার্ডিও প্লাস হেভি লিফটিং, যেটা হচ্ছে হাইপার ইন্টেন্সিটি ইন্টারভাল এক্সারসাইজেস। আর আপনি যদি যোগা নিয়ে কিছু বলতেন, যোগা বা স্ট্রেচিং বা এটা নিয়ে যদি অ্যাকচুয়ালি যোগা স্ট্রেচিং যেটা হয় আপনার বডি ফ্লেক্সিবিলিটি বাড়ায়। আপনার বডি দেখা গেছে আমাদের স্ট্রেচ করে যায় বেশি, হ্যাঁ, বডি কিন্তু হচ্ছে ফ্লেক্সিবিলিটি দরকার হয়। তো আমি বলবো যে যোগা আপনি উইকলি বা স্ট্রেচিং যেটা আপনি উইকলি 2 দিন করতে পারেন, কিন্তু এভরিডে যে আপনি স্ট্রেচিং করতে হবে ইজ নট নেসেসারি। আপনি 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 যখন কার্ডিও বেসিস ওয়ার্কআউট গুলো করবেন, আপনার বডি এমনিতেই ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। আপনি যখন But কার্ডিও বেসিস গুলো ওয়ার্কআউট করবেন, আমার ওয়েট ছাড়া, রাইট, এটা হচ্ছে যে তখন আপনি হ্যাঁ, তখন আপনার কিন্তু বডি ফ্লেক্সিবিলিটি এমনি বেড়ে যাবে। দেন তারপর আপনি যেটা করবেন, দেন আমার মনে হয় জিয়া ভাই আপনি ভালো জানেন জিনিসটা, যে আপনার কি সমস্যাগুলো ছিল, যে শোল্ডার যে ইয়ে ছিল। আমি কিন্তু আপনাকে যোগা করাই নাই, যোগা ছাড়াই কিন্তু, হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার ছিল আপনার, যে হাতে এতটুকু উঠতে পারে নাই, কিন্তু এতটুকু উঠে নেই। তো এখানে আমি আপনাকে উঠায় পিছিয়ে নিয়ে একদম আমি কিন্তু ওয়েট দিয়ে আমি পরে লাস্টে ওয়েট পেয়েছি। তো যেটা হয় আমি বলবো যে স্ট্রেচিং কার্ডিও মানে যোগা করতে পারেন, তো একদিন ম্যাক্সিমাম 2 দিন, এর বেশি দরকার হয় না, লাগে না, হয়ে যায়। আর দেখা গেছে আমরা যেটা করি বিশেষ করে লেগস করার সময়, তো ওই স্ট্রেচিং গুলা করে নেই, তো একটু যেন আমার ইনজুরি হওয়ার জন্য চান্সটা মানে কমে যায় যদি আমি ওটা করে থাকি। আমি নর্মালি এটা করি একদিন করা হয় আমার লেগস দিন, আমি সপ্তাহে একদিন করি, তো ওই লেগস এর স্ট্রেচিং গুলো আমি ওইটা নিয়ে করে নিই। ওকে, তো এটা হলো ডাইনামিক স্ট্রেচিং যেটা বলা হয়, লেগস মারার আগে যেটা করা হয় ডাইনামিক স্ট্রেচিং, ওটা অনেক 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 হেভি স্ট্রেচিং। থ্যাংক ইউ আলভি ভাই। আলভি ভাই, একটা কোয়েশ্চেন হয়তো অনেকেরই আসতে পারে, সেটা হচ্ছে পার্সোনাল ট্রেনার নিয়ে। আমি জাস্ট সবাইকে একটা জিনিস একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার পার্সোনাল প্রবলেম ছিল, এই জন্য কিন্তু আমি আলভি ভাইয়ের শরণাপন্ন হই, এবং আলভি ভাইয়ের রেপুটেশন প্লাস ওনার অ্যাওয়ার্ড, ওনার ডেডিকেশন দেখে আমার পার্সোনাল ট্রেনার আমি হিসেবে আমি আলভি ভাইকে নিয়োগ দিই। তা আমার ফাদার একটা কথা প্রায় বলতেন যে পার্সোনাল ট্রেনার লাগে না, তোমার যদি আইদার ইউ ডু ইট অর নট, মোটিভেশন থাকলেই হয়। তোমার মোটিভেশনের জন্য পার্সোনাল ট্রেনার লাগবে কেন, ইউ নিড প্রপস টু ডু সামথিং। তা আমি আব্বাকে বলছি, আব্বা অ্যাকচুয়ালি আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সারাউন্ডেড সিস্টেম প্রয়োজন। তা এখন আলভি ভাই, মানে পার্সোনাল ট্রেনার সুবিধাটা আমি বলি, আমি অন্যান্য দর্শকরা যারা আছেন, আলভি ভাই যখন সকাল 6টায় বাসায় নক করে, আমি কিন্তু আলভি ভাইকে কখনো বলতে পারি না যে ভাই আজকে করবো না, কারণ এসে লাগে। তা এটা হচ্ছে একটা টাইম ব্লকিং, আমি আমার টাইমটা ব্লক করে নিলাম, ওই সময় আমাকে ফোর্স হচ্ছে আমি করতে। আর যখন দেখা যাচ্ছে যে উইথিন 15 ডেজের মধ্যে, কন্টিনিউয়াস 15 ডেজের মধ্যে যখন আমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো, মাসেল টোন হলো, দেখা যাচ্ছে যে অফিসে বা বাসায় সবাই বলছে যে ইউ লুক ডিফারেন্ট। আর এই যে ইউ লুক ডিফারেন্ট এই কথাটা কিন্তু আমাকে আসলে মোটিভেট করে আরো করার জন্য। আমি অ্যাকচুয়ালি হয়তো বডি বিল্ডার মতো অত বাল্ক চাই না, বাট অক্ষয় কুমারের মতো ফিট আমি হতে চাই। That I may not be like Salman Khan, I may be like অক্ষয় কুমার। সুতরাং পার্সোনাল ট্রেনার অফকোর্স হেল্প করে,
আরেকটা রিজন বোধহয় হতে পারে, সেটা হচ্ছে যে পার্সোনাল ট্রেনার এক্সপেন্সিভ। আমি এক্সপেন্স করছি, আমি তো রিটার্ন চাবই। এবং আমি আলভি ভাইকে বলবো যে আলভি ভাই আমি রিটার্ন চাই, রেজাল্ট চাই, এবং আলভি ভাই সেই একই সাথে রিসিপ্রোকেট করে। দ্যাটস দ্য বেনিফিট। এবং আমার রাইট, মনে হয় রাইট। এখন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে, আমি হয়তো সবসময় কোনো না কোনো একটা ইনভলভমেন্টের মধ্যে থাকবো। ওকে আমি আলভি ভাই, আমি একটু হ্যাঁ হ্যাঁ আমি কিছু অ্যাড হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমরা কোশ্চেন আমি একটু অ্যাড করি এখানে। আমার একটা এই যে আপনি যে বললেন জিনিসটা, আমার একটা সেমিস্টার স্টুডেন্ট আছে। তো যে আলভি বলে যে আলভি তুমি কিন্তু চার্জ কিন্তু লাইক কম করো না, হ্যাঁ। তো আমি কেন তোমাকে বলি যে যে ডিসকাউন্টের ব্যাপারটা, তুমি কেন ডিসকাউন্ট দাও না আমাকে, কেন করি না জানো? তো তোমার কাছ থেকে আমি যে রেজাল্টটা পেয়েছি না, তো যদি ডিসকাউন্টের কথা বলে দিই না, জিনিসটা আমার মনে হয় যে সার্ভিসটা মনে হয় ওরকম হয়ে যাবে। তো দ্যাটস আমি তোমাকে বলি, তোমার সার্ভিস অনুযায়ী ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ ইট। তো যখন আমি আমার রেজাল্ট দেখি, তখন তো আমি যে পে করি না, টু বি অনেস্ট, মানে এটা আমার কোনো গায়েই লাগে না, এটা আমার গায়ে লাগেই না। বিকজ আমি আমার রেজাল্ট দেখতেছি। মানে জিনিসটা এরকম হলো, ওনার আগে নিচে একটা ফ্যানের সুইচ বন্ধ করতে গেলে, নিচের দিকে সুইচ বন্ধ করতে গেলে ওনার 2 দিন মাসাজ লাগতো। মানে নিচে একটা সুইচ অফ করবে 2 দিন মাসাজ লাগবে, মানে একদিন করছে তো 2 দিন মাসাজ। ওকে ওনার 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 একটা ব্যাগ এরকম দেখা গেছে 5 কেজি ওজনের মতো ব্যাগ। তো লাস্ট স্টেজে গিয়ে উনি না ব্যাগ 3-4 বার চেক করতেছে কি যেন কি নেয় নাই। মানে ওনার আলহামদুলিল্লাহ মানে এত স্ট্রেংথ বেড়েছে, এত মানে মানে স্ট্রং হয়েছে আগের থেকে। সো ওনার কাছে হালকা হালকা লাগে। সো আগে আগে ওনার দেখা যাচ্ছে লাকেজ থেকে সব জন্য মানে একজন লাগতো যে এয়ারপোর্টে গিয়ে যে লাকেজ গুলো আমার ড্রাইভারকে বলতো যে নিয়ে ভিতরে ঢোকাও। এখন দেখা গেছে এত হেভি লাগেজ, 20 কেজি 30 কেজি লাগেজ উনি ঠাস ঠুস করে এরকম করে ফালাচ্ছে। লাস্ট স্টেজে গিয়ে লাস্ট এই কিছুদিন আগে ওনার ছেলে এসে আমাকে, ছেলে দেখে এরকম ফাঁক হয়ে থাকে গেছে, আব্বু তুমি কি করতেছো? আমার কাছে হালকা লাগতেছে, আমি কি করবো, আমি পারবো না, আমার কাছে তখন আমি পারবো। ওনার এজ 53 ইয়ার্স ওল্ড। রাইট। তো ওনার এনার্জি, ওনার নট অনলি ফিটনেস, ওনার এনার্জি হ্যাঁ, ওভারঅল ওনার ওভারঅল ইমপ্রুভমেন্ট, মানে আপনার স্ট্রেংথ লেভেল বাড়বে, আপনার এনার্জি লেভেল বাড়বে, আপনার সবকিছু মানে ডেভেলপ হবে। এটা হতেই হবে, এটা সিস্টেমটা এরকম ভাবে আমাদের আল্লাহ জিনিসটা আমরা বানিয়ে দিচ্ছি যে তুমি কাজ করো, এটাকে ইউজ করো, এটা ইউজ করো, আমাদের দিয়েছে, এটা ইউজ করতে বলছে। তো ইউজ আমরা করি না বিধায় কিন্তু আমরা এরকম হয়ে যাই। জি, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বিজনেসে বলি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তা আসলে জি, আমরা কখন স্যাটিসফ্যাকশনটা বা ডিলাইটমেন্টটা কখন আসে, যখন আমি যে ইনভেস্টটা করি সেটা থেকে জি, যখন রিটার্নটা অনেক হাই হয়। তা আমার রাইট, এনার্জি লেভেল বাড়ছে, আমি অফিসে রিকগনিশন পাচ্ছি, জিমে গিয়ে যেটা হচ্ছিল না এখন সেটা হচ্ছে, আমি ফোর্স হচ্ছি টাইম ব্লকিং করার জন্য, আর আমি মোটিভেট করার জন্য একজনকে পাচ্ছি। এই সব কয়টা মিলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সাইকোলজিক্যালি অনেক হাই। দ্যাটস অনেক হাই, অনেক হাই, অনেক হাই, usually your clients are satisfied. রাইট, ওকে রাইট। ভাই, আমরা এরপরে লাস্টে আমরা একটু শুনবো, আমরা কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আমরা পরে শুনবো যে বাংলাদেশের পার্সোনাল ট্রেনার ইন্ডাস্ট্রিতে কেউ যদি পার্সোনাল ট্রেনার পেতে চায়, যেমন অনেকের অনেক ওভার ওয়েট আছে, ডায়াবেটিস আছে, পার্সোনাল ট্রেনার পেতে চায়, তাহলে তাদের রেঞ্জটা কত? মানে আপনি যেমন একটা ভালো ডিসেন্ট, আমি বলবো যে ভালো একটা চার্জ করেন, কমেও তো পাওয়া যায়, এইটা সম্বন্ধে একটু ধারণা দিবেন আমাকে। আর তার আগে আমি একটু কোয়েশ্চেন নিচ্ছি। প্রথম কোয়েশ্চেন নিব ইফতি ভাইয়ের কাছ থেকে, তারপরে নিজামুল ভাইয়ের কাছে আসবো। ইফতি ভাই, আপনার কোয়েশ্চেন আপনি করতে পারেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ জিয়া ভাই, অত্যন্ত ভালো একজন মডারেটর হিসেবে আপনি যেভাবে কন্টিনিউয়াস ইনপুট দিচ্ছিলেন আলভি ভাইকে, রিয়েলি অ্যামেজিং। এবং আলভি ভাই প্র্যাকটিক্যাল যে এক্সাম্পল গুলো বলছিলেন ডাক্তারের, তথাপি লাস্টে যে এক্সাম্পলটা বললেন যে 53 ইয়ার্স ওল্ড একজন মানুষ যে কিনা আগে 5 কেজি তুলতে পারতো না, সে এখন 20 কেজি ইজিলি মুভ করছে। আমি একটু ডিফার করি। আমার একজন স্টুডেন্ট আছে, লেডিস স্টুডেন্ট, ওনার এজ হলো 64 ইয়ার্স ওল্ড। উনি 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 হাই ইন্টেন্সি হাই ইন্টেন্সি ওয়ার্কআউট করে। জিয়া ভাই, আমি জিয়া ভাইকে বলতে পারি, জিয়া ভাইকে জিনিসটা বুঝতে পারবো। জিয়া ভাই, আপনাকে যে আমি একটু প্রোগ্রাম করাই না, ওই প্রোগ্রামটা উনি 1 থেকে 10 আবার 5 থেকে 1 পর্যন্ত যায়। ও মাই গড, এটা তো খুবই, মানে যেটা করেন ওটা তো জান বের হয়ে যায় মানে 5টা করতে গেলে 5 নাম্বারে। হ্যাঁ, 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 এবার আপনার কোশ্চেনটা বলেন প্লিজ। রাইট, থ্যাংক ইউ আলভি ভাই। সো আমার কোশ্চেন হচ্ছে, আমি আসলে অনেকদিন থেকেই ব্যাক পেইনে সাফার করি। সো আমি মাঝে মধ্যে একটু চেষ্টা করেও অনেক সময় যে একটু সকালবেলা এমনিতে নর্মালি 2-3-4 মিনিট একটু ব্যায়াম করি নর্মালি, যেগুলো
একটু দৌড়াদৌড়ি করা বা একটু উঠবস করা, এই টাইপের জিনিসগুলো। সো আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা একটু ব্যাক পেইনের পেশেন্ট, কথাগুলো কেটে কেটে আসতেছে। জি, আমরা যারা ব্যাক পেইন নিয়ে সাফার করছি, এই টাইপের মানুষদের ক্ষেত্রে কি আমরা এক্সারসাইজের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা? জি ভাই, ওনার কথাগুলো কেটে কেটে আসতেছে, আমি কেটে গেছে, একটু হয়তো কেটে যাচ্ছিল, বাট আমি নেটওয়ার্কের সমস্যা। সেটা হচ্ছে যে উনি হার্নিয়েটেড ডিস্ক বা লোয়ার ডিস্ক প্রবলেমে, লোয়ার ডিস্ক প্রবলেমে, যেমন আমারও প্রবলেম ছিল L4 আর L5 এ ডিস্কে। জি ভাই, শুনতেছেন? হ্যাঁ, আমি শুনছি। শোনা যাচ্ছে আলভি ভাই? শুনতে হ্যালো? পাচ্ছেন? হ্যালো আলভি ভাই, কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনছি জিয়া ভাই। হ্যাঁ, সেটাই। আমার মনে হয় আলভি ভাইয়ের ওখানে বোধহয় একটু ইস্যুস আছে। হ্যাঁ, আমি কিছু শুনতেছি না। ওকে। আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি অনেক চার্জ নিয়ে শেষ। আমরা একটু ওয়েট করি। না, একটা কি করা যায় যে প্রশ্নগুলি আমরা চ্যাট বক্সে লিখে ওনাকে দেখাতে পারি? ও, এবার আমি শুনতেছি। সরি, আচ্ছা আমি কোশ্চেনটা শুনি নাই। জি ভাই, এর আগে যে কোশ্চেন করে শুনি নাই। আচ্ছা, আমি একটু বলি তাহলে। সেটা হচ্ছে ইউসুফ ভাই আমাদের যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই কিন্তু লোয়ার ব্যাক পেইন আছে, হ্যাঁ, বিশেষ করে আর কি L4 L5 বলি, বসে থাকার কারণে বা পশ্চারের কারণে প্রবলেম হয়। তাদের জন্য আপনার কি সাজেশন বা পার্সোনাল ট্রেনার কিভাবে তাদেরকে হেল্প করতে পারে, এই সম্পর্কে একটু বলবেন। ওকে 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 আমি যেটা বলবো, আমাদের লোয়ার ব্যাকটা খুবই সেন্সিটিভ একটা মানে পার্ট বডির মধ্যে। সো এটা যেটা হয়, আমরা নিজেদের অজান্তেই আমরা এই জিনিসটাকে মানে অনেক অনেক পেইন দিয়ে থাকি। সো এটার জন্য আমরা বলো নিজেরাই দায়ী, বিকজ অনেকক্ষণ আমরা বসে থাকি। সো আবার দেখে গেছে গাড়িতে বসলাম, এরকম করে গুজায় বসলাম, হ্যাঁ। সো এগুলা আমাদের, এই পেন গুলো আমাদের হয়ে থাকে। তো এটা এজ এ লাইক বলবো আমি কমন সমস্যা, সবার জন্য কমন সমস্যা একটা। তো এটা যেটা করবেন আপনি যদি ট্রেনিং করেন, আমি আগে ট্রেনিং এ ছাড়া কথা বলি, আপনি যেটা করতে ঘুম থেকে উঠেই ফার্স্টে যেটা করবেন, ব্যাক স্ট্রেচিং কিছু করবেন। সো ব্যাক স্ট্রেচিং এ কিছু ওয়ার্কআউট আছে, যেমন দেখা গেছে আপনি গুড মর্নিং করবেন, গুড মর্নিং এ আছে, তারপরে হিপ আপ এন্ড ডাউন এটা আছে। সো আপনি ঘুম থেকে উঠে যেটা করতে হবে, বিছানায় থেকে করতে হবে এগুলা। কিছু আপনার ব্যাক স্ট্রেচিং ওয়ার্কআউট আছে, ওগুলো আপনি বিছানায় করে দেন তারপর উঠবেন। এবং কি এটা আমি আপনাকে বলি, এটা পরীক্ষিত, এটা আমি নিজে দ্বারা, আমার স্টুডেন্ট দ্বারা পরীক্ষিত। টু বি অনেস্ট, আপনি এটা রেজাল্ট পাবেন। ঠিক আছে। আর দেন যখন আপনি ওয়ার্কআউট করবেন, তখন আপনাকে পোস্টারটা ঠিক করতে হবে। যখন আপনি স্কোয়াট করেন, স্কোয়াটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ফ্রি করেন আর যাই করেন না কেন, আপনার পোস্টারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনাকে পোস্টারটা ঠিক করে আপনাকে ওই স্কোয়াটটা করতে হবে, তখন আপনি দেখা গেছে আপনার ওই ব্যাক পেনটা হবে না। অ্যাকচুয়ালি আপনাকে ব্যাক পেনের জন্য যদি আপনি ব্যাক স্কোয়াট করা আর ব্যাকের ওয়ার্কআউট গুলো যদি আপনি ছেড়ে দেন, সো দেখা গেছে আপনার ওই ব্যাক স্ট্রং হবে না, আপনাকে করতে হবে। আর যেটা করবেন, অবশ্যই আপনি মানে হাইপার এক্সটেনশন ওয়ার্কআউটটা করবেন। আপনারা দেখা গেছে বাসায় এটা করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে করতে হবে, হাইপার এক্সটেনশন কিভাবে করা যায়। আপনি বেঞ্চে করতে পারেন, ফ্ল্যাট বেঞ্চে করতে পারেন, আর যদি একটু ইনক্লাইন করে, সোফাটাকে ইনক্লাইন করে পিছনে একজন পায়ে সাপোর্ট দিল, পরে দেন আপনি হালকা করে নিচে নামলেন, পরে উঠলেন, একটু করতে হবে। মানে এগুলো করলে হাইপার এক্সটেনশন আপনার ব্যাক লোয়ার ব্যাকটা অনেক স্ট্রং করে, অনেক, টু বি অনেস্ট, অনেক স্ট্রং করে হাইপার এক্সটেনশনটা। আমার একজন স্টুডেন্ট আছে, সেম এই সমস্যাটা হতো ওনার। আমি বলি, ওনার যেটা হতো একেবারে এরকম মানে স্টিভ বলতে স্টিভ, এরকম স্টিভ মানে উনি নড়তেও পারতেছে না, এরকম একেবারে নড়তেই পারতেছে না। পরে আমি বললাম যে আপনি ঘুম থেকে উঠে এই কয়েকটা ব্যাক স্ট্রেচিং করবেন। আর ওনাকে আমি ট্রেনিং এর সময় প্রত্যেকদিন আমি নিজে কাস্টমাইজ করে ওনার সোফায় দিয়ে আমি হাইপার এক্সটেনশন মারাতাম। ওনার সোফা আমি নিজে কাস্টমাইজ করে সোফাটা দিয়ে অনেক সুন্দর করে আমি পিছনে ওনার পায়ের মধ্যে প্রেসার দিয়ে রাখতাম। সো হাইপার এক্সটেনশন করে আলহামদুলিল্লাহ ওনার এই সমস্যা চলে গেছে। আপনারা ট্রাই করতে পারেন এই জিনিসটা। ওকে, থ্যাংক ইউ আলভি ভাই। আলভি ভাই যেটা বললেন, হয়তো অনেকে এটা হয়তো বোঝার জন্য বলছি যে গুড মর্নিং পোজ যেটা, সেটা হচ্ছে আমরা ইয়োগাতে যেটা বোট বা যে নৌকার মতো যেটা আসনটা করি সেটা। বলেছেন যে আপনার হিপ আপ এন্ড ডাউন, এটা হচ্ছে ক্যাট পোজ মানে কোমরটা নিচে করে রাইট। আর ইউ আর ভেরি রাইট, আপনার ব্যাক মাসল যদি স্ট্রং হয় তাহলে আসলে কিন্তু অনেকটা সাপোর্ট দিতে পারে।
আমাদের এই যে L4 আর L5 ইয়েতে। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একজন ড্রিম ট্রেনার এই জন্য লাগবে যে আমরা যদি স্কোয়াট করতে যাই বা বৈঠক যেটাকে বলি বাংলায়, তাহলে কিন্তু আমাদের মেরুদণ্ডের কায়দাটা না জানার কারণে কিন্তু প্রবলেমটা হয়। আমি দেখেছি আলভি ভাই, আপনি যখন আমারও তো লোয়ার ব্যাক পেইন প্রবলেম, আপনি যখন আমাকে ধরে দেখিয়ে দিচ্ছিলেন ফোর্সটা কিন্তু আমি কখনো বাঁকা হচ্ছে না, এবং এটা কিন্তু হাত দিয়ে ধরে দেখানোর ব্যাপার আছে। এবং কেউ যদি মনে করে পার্সোনাল লাগবে না, জিমে কোনো সার্টিফাইড কারোর কাছে যে যদি শিখে আসে যে মানে আর কি পিঠটা টিল্ট হচ্ছে না বা বাঁকা হচ্ছে না, সেভাবে কিভাবে স্কোয়াট করা যায় সেটা যদি দেখেও আসে, তাও সে বেনিফিটেড হবে। তাহলে কিন্তু তাদের ব্যাক মাসল। ওকে, ইউসুফ ভাই বোধহয় আনসারটা করা গেছে, রাইট ইউসুফ ভাই? ওকে, আচ্ছা এখন তাহলে আমরা একটু কোয়েশ্চেন নিব নিজামুল ভাই, তারপরে হচ্ছে শিবাশিস দা। নিজামুল আসসালামাইকুম জি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের অনেক কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিচ্ছেন, মানে আপনার মডারেশন থেকে আমরা অনেক কোশ্চেন অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো আমি আপনার কথার সাথে এবং এই আলবি ভাইয়ের ডিসকাশন সাথে দুইটা জাস্ট ফিডব্যাক আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো। আমরা যারা কর্পোরেটে কাজ জি করি, থ্যাংক ইউ জিয়া ভাই। আমাকে শোনা যাচ্ছে জি ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা যারা যেমন কর্পোরেট লেভেলে আমরা যারা কাজ করি, আমরা বেসিক্যালি আমরা কাজের নেচারের কারণে আমরা হয়ে যাই অনেকটা গোল ওরিয়েন্টেড এবং প্ল্যান বেসড। আমার মনে হয় যে যেমন আমি আমার লোকাল কয়েকটা জিমে আমি নিজে বিভিন্ন সময় এনরোল করেছিলাম, কিন্তু দীর্ঘদিন কন্টিনিউ করতে পারি না দুটো কারণে। একটা হচ্ছে লোকাল পার্সোনালাইজ অ্যারেঞ্জমেন্ট করার পরেও একটা সময় পর দেখা যাচ্ছে ট্রেনারদের অ্যাটেনশন কমে যায়। আরেকটা হচ্ছে আপনার ট্রেনারদের মানে প্রফেশনালিজম সম্পর্কে অনেক সময় কোয়েশ্চেন চলে আসে। হয়তোবা মেবি তাদের কমিউনিকেশনের কারণে, অথবা প্রপার ওদের আসলে প্রফেশনাল না হওয়ার কারণে এটা হতে পারে। এই দুটো কারণে আমি দেখছি যে আমার আসলে আস্তে আস্তে আপনার ইভেন লোকাল জিম গুলোতে গিয়ে সেটা পার্সোনালাইজ ট্রেনিং নেওয়ার বা জিম করার যে আগ্রহটা সেটা একসময় কমে যায়। তো আজকে আপনার বিশেষ করে আমি খুব এক্সাইটেড, আপনি নিজে পার্সোনালি ডেভেলপমেন্টের জন্য কাজ করেছেন আলবি ভাইয়ের সাথে, এবং আলবি ভাই পার্সোনালাইজ ট্রেনিং করে এবং সেটা বাসায় এসেও করেছেন। ইটস ভেরি এক্সিলেন্ট। তো আমার জাস্ট কোশ্চেনটা হচ্ছে, আমাদের যাদের অনেকের বাসায় হয়তো ওভাবে ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট নাই, সেক্ষেত্রে আলবি ভাইয়ের নিশ্চয়ই জিম আছে, নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে গিয়ে পার্সোনালাইজড কোনো সার্ভিস পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি একটা ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে কারেন্টলি আছি, অর্থাৎ আমি হাইপারথাইরয়েডিজমের সাফারিং এর মধ্যে আছি। বেশ সমস্যা হচ্ছে রিসেন্টলি লাস্ট 2-3 মান্থস। তো এক্ষেত্রে আমরা যারা মানে আমার মতো আমার বিশেষ করে আমার কোনো বিশেষ করে যেহেতু আমি থাইরয়েডিজমের সমস্যার মধ্যে আছি, আমার ব্যায়াম করতে কোনো সমস্যা হবে কিনা? আলবি ভাইয়ের কাছ থেকে আচ্ছা স্যার জিয়া ভাই, আপনি কাইন্ডলি, আপনিও যেহেতু এই ব্যাপারে মনে হচ্ছে খুবই এক্সপার্ট হয়ে গেছেন ইতিমধ্যে, তো আপনিও কাইন্ডলি ফিডব্যাক দিতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যে ফার্স্ট কোশ্চেনটা ছিল ওনার কি জিমের জিমে গিয়ে পার্সোনালাইজ সাপোর্ট বা ট্রেনিং নেওয়ার সুযোগ আছে কিনা আপনার জিমে গিয়ে? আমার যে জিম, আমি যেখানে জিম করি, টু বি অনেস্ট, মানে আমার টাইমের শিডিউলটা অনেক মানে অনেক কি বলবো স্টিভের মতো একবারে। আমি আমার টাইম থেকে মানে আমি এদিক ওদিক করতে পারিনি এরকম অবস্থা। তো আমি যেটা আপনাকে হেল্প করবো, আমার পার্সোনাল কোনো জিম নাই, আমি একটা জিমের মেম্বার, খিলগাঁও একটা জিম, মানে ওই জিমের মেম্বারশিপ নেওয়া আছে। তো আপনি যদি ওইখানে আসে মানে ওয়ার্কআউট করেন, আমি আমার টাইমে যদি আমি ওই টাইমে যদি আমি থাকি, আমি অবশ্যই আপনাকে আমি পার্সোনাল যদি আমার হেল্প করা আমি করে দেবো আপনাকে। আর আপনি যেটা মানে সমস্যা ফেস করছেন, অ্যাকচুয়ালি আমাদের জিমে মোস্ট অফ দ্য জিম, আমি বলবো সব জিমে না বলবো, মানে গুলশান এরিয়াতে কিছু জিম আছে, ধানমন্ডি বনানীতে কিছু জিম আছে, ওরা স্পেশালাইজ মানে ট্রেনার গুলো ভালো। কিছু কিছু জিম আছে ট্রেনার খুবই ভালো, দিয়ে অনেক ভালো। আর কিছু কিছু বলে ওই নিজে সমস্যাটা যে ফেস করেছে, এটা আমি বলবো তারা জিম করতে করতে মানে জিমের ট্রেনার হয়ে গেছে, মানে উইদাউট এনি নলেজ। হ্যাঁ, তারা এই জিনিস প্রফেশনাল, তাদের জ্ঞান অনেক সীমিত। বিকজ মানে জিমের যে ওনার গুলা গলিতে বা মহল্লা যে জিমের ওনার গুলা, তারা ওই একটা মানে জ্ঞানওয়ালা একজন ট্রেনারকে ওরা এত টাকা দিতে চায় না। তাদের দেখা যাচ্ছে 10-15 হাজার দিয়ে আপনার ট্রেনার রেখে ফেলতেছে। আমাকে দেখা গেছে হায়ার করতে লেগেছে, আমি মনে হয় আমি টু বি অনেস্ট, আমি কোনো জিমের সাথে ইনভলভ হতে আমি চাই না।
আমার ফ্রিডম, আমার জবটা আমি এখন যেটা আছে ফ্রিডম আছে, ওটাতে আমি প্রিফার করি, আমি এটাতে ভালো আছি। তো আপনার ফার্স্ট কোশ্চেনটা হয়তো আপনি পেয়ে গেছেন, আমি আপনার চেষ্টা করবো আমার যতটুকু হেল্প করার। আপনি আসতে পারেন, জিমের নামটা বলে দিই, ফিটো জিম। তো আমি ওখানে থাকি, আমার মর্নিং টাইমে থাকি। মোস্ট অফ দ্য টাইম হলো আমি 7টা থেকে 8টা থেকে 9টা পর্যন্ত থাকি। আবার কোনো কোনো সময় ডিপেন্ড করে, আমার টাইমিং উপর ডিপেন্ড করে। সো আমার সাথে আপনি মানে কন্ট্যাক্ট করে আসলে ভালো হয়। আর দেন আপনার যেটা সমস্যা বলেন, হাইপার যে সমস্যাটা বললেন, ভাই আপনার হাইপার হোক, প্রেশার রোগী হোক, আমার এরকম স্টুডেন্ট আমি দেখছি, উনি প্রেশারের ওষুধ, এই যে আমার যে লাস্ট স্টুডেন্ট বললাম যেটা, যে উনি 53 ইয়ার্স ওল্ড, ওনার এত এনার্জি বিল্ড আপ করেছে, ওনার ওনার ব্লাড প্রেশার, হাই প্রেশার, তারপরে মানে কি বলবো, আরো কত কিছু যে ছিল, টু বি অনেস্ট, কি অবস্থা, কই কই ডুব দিলে? সব একেবারে টোটাল সব মেডিসিন অফ। ইটস লাইক ম্যাজিকের মতো কাজ করবে আপনি যদি রেগুলার বেসিস আপনি ওয়ার্কআউট করেন, আপনার সিস্টেম সব আপডেট হয়ে যাবে। ইউ হ্যাভ টু বি ইট হেলদি, দেন ওয়ার্কআউট, দেন গো স্লিপ প্রপারলি, তারপর দেন ইউ সি আমার মনে হয় আর এভরিথিং উইল লাইক। আলু একটু অ্যাড করছি, আমার মনে হয় যে তারপর যাদের প্রবলেমস আছে, হ্যাঁ, মানে ডায়াবেটিস বা হাইপার থাইরয়েডিজম, তারা অবশ্যই করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আসা উচিত। এটাই আসলে এটাই আমি safe। আমি আমি এখানে আমি এখানে একটু ইন্টারভিউ করি। আমার একটা স্টুডেন্ট আছে, লেডি স্টুডেন্ট, ডক্টর উনি, ওনার 140 প্লাস ইউনিট নেওয়া লাগতো এভরি সিঙ্গেল ডে। উনি হাইপো হতো, হ্যাঁ। তো উনি আমার সাথে ওয়ার্কআউট করে উইথিন 2 মান্থের মধ্যে ওনার 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 ডায়াবেটিস চলে আসছে 30 ইউনিট নেয়, যেখানে 140 প্লাস নিত। সুগার কন্ট্রোল, এভরিথিং ইজ ইন কন্ট্রোল। জিনিসটা কিভাবে আসছে, উনি নিজেও ডক্টর, উনি আমার নিজে ডায়েট মেনটেন করেছে, ওয়ার্কআউট আমি যেটা বলতে পারি, ঠিক আছে। তো যেটা বলবো, আমি বলবো এজ এ লাইক, আমরা এজ এ লাইক মানে যে ইমার্জেন্সি ডক্টর যে মানে সেবা দেয় না, যে ইমার্জেন্সি যে মানে জাস্ট প্রাথমিক যে চিকিৎসা, আমরা মানে ট্রেনিং করতে করতে এজ লাইক এক্সপেরিয়েন্স এরকম হয়েছে, আলহামদুলিল্লাহ, মানে আমরা এই প্রাথমিক চিকিৎসা মানে আমরা দিতে পারি, বলতে পারি। থ্যাংক ইউ। ওকে, রাইট। তারপর আপনি যদি বেশি মেজর প্রবলেম হয়, ডক্টরের পরামর্শ নিয়ে আপনি শুরু করতে পারেন। ডেফিনেটলি। আর হচ্ছে যে আপনার ডায়াবেটিস, এটা খুবই কমন একটা প্রবলেম। এটা আসলে বিশেষ করে ট্রাইগ্লিসারিড বলে একটা জিনিস আছে, যেটা ব্যাড কোলেস্ট্রল, ওটা বাড়ায় দেয়। আমার মনে হয় এটা খুবই ইনটিউটিভ, বাট নর্মালি এটা আমাদের জানি, এটা হয়তো ডাক্তাররাও পরামর্শ দিবে, এক্সারসাইজের আসলে কোনো বিকল্প নাই। আর সবকিছু কন্ট্রোল করা, সবকিছু। বাট কারো যদি অন্য কিছু থাকে, কমপ্লেক্স প্রবলেম থাকে, যেটা সাধারণত ট্রেনাররা ডিল করে না, সেক্ষেত্রে আমার মতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে, কিডনির সমস্যা থাকতে পারে। নলেজ হলো ট্রেনিং এ থাকতে হবে, ট্রেনারের কাছে থাকতে হবে। ওকে, তাহলে এখন একটু শিবাশিস দা আপনার প্রশ্নটা নিচ্ছি। শিবাশিস দা প্লিজ। শুভ সন্ধ্যা, শোনা যাচ্ছে? জি জি, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ জিয়া ভাই সহ সকলকে, অনেক সুন্দর প্রাণবন্ত আলোচনা। আলভি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। তো আমি নিজে একটু ফিটনেস এনথুজিয়াস্ট, আসলে খুব মানে সময়ের জন্য এক্সকিউজ বলে না, যাই হয়ে ওঠে না। তবে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, রানিং, বাইরে আমাদের পাশে যে পার্ক রয়েছে রবীন্দ্র সরোবর ধানমন্ডি, ওখানে। আমার প্রশ্নটা হচ্ছে খাবার নিয়ে। অলরেডি যেটা আলোচনা এসেছে যে শুধু ওয়ার্কআউট দিয়ে হবে না, প্রপার একটা ডায়েট থাকতে হবে। তো যেহেতু আমি নিজেও খুব ফুডি, তো বিভিন্ন সময় বাইরেও যেতে হয়, তো আমরা ওই ক্ষেত্রে কি করবো? আমরা কি বাইরের যে মুখরোচক খাবারগুলো আছে, যেমন সিঙ্গারা হতে পারে, ডাল হতে পারে, এগুলো কি টোটালি বাদ যাবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে আমি পার্সোনালি আসলে মাছ মাংস খুব একটা খেতে পারি না, মাংস খুব ওকেশনালি খাই, তবে ডিম দুধ এসব ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো এই ক্ষেত্রে কি আসলে যেই দুটো প্রোটিনের মেইন সোর্স বলে আমরা জানি, মাছ এবং মাংস, সেই দুটো বাদ রাখি, তাহলে কি আমার খুব বেশি অসুবিধা হবে? আচ্ছা জিয়া ভাই, ওনার ফার্স্ট কোশ্চেনটা ছিল যে উনি বাইরে গেলে যে উনি সিঙ্গারা ওইগুলো
পুরিগুলো বাদ দিবি কিনা। যেগুলো আমরা ফাস্ট ফুড বলি, ফাস্ট ফুড যেটা বলি, ফাস্ট ফুড এন্ড জাঙ্ক ফুড, এটা জাঙ্ক ফুড এটা এক্সট্রিম লেভেলের জাঙ্ক ফুড। হ্যাঁ, সো আমি যেটা বলবো সিঙ্গারা সমোসা এগুলোতে কিছুই নাই, টু বি অনেস্ট, জাস্ট ক্যালোরি, লটস অফ ক্যালোরি। সো আমি বলবো এই ডিলিট করে দেন আপনার লাইফ থেকে। হ্যাঁ, ইভেন আমি মানে আমি বলবো না সিঙ্গারা কবে খেয়েছি, কবে জানি আমি জানি না আমি কবে ক্লাস কবে খেয়েছি, টু বি অনেস্ট, পুরি কবে খেয়েছি। তো হ্যাঁ, একটা সময় অনেক খেতাম, ওটা জানি না আমি কখন খেতাম, মনেই নেই কোন কোন ইয়ারে খেয়েছি। এগুলো তো কোনো লাভ নাই আমার, তো আমি কেন খাবো, তাই না? আমার যদি লাভ হয় যে হ্যাঁ এটা খেয়ে আমার লাভ আছে, শোনেন, আপনি যদি চান আপনি যেখানেই যান না কেন, বান্দরবন যান আর ওই মানে যেখানেই যান না কেন, আপনি আপনার ডায়েট করতে পারবেন। কেন করতে পারবেন জানেন? বিকজ আপনি চাচ্ছেন। আপনাকে ফার্স্ট থেকে সেট করতে হবে আই ক্যান, আই উইল, আই মাস্ট। আপনি কখনো ডায়েট ভাঙতে পারবেন না। আপনি নিজের ভিতরে এই তিনটা জিনিস সেট করেন, আমি যাই কিছু করে না কারণ আমি হেলদি খাবো। আপনি বান্দরবনে যেই রেস্টুরেন্টে যান, আমি মুরগি খাবো, আমি বারবিকিউ মুরগি খাবো আর আমার একটা রুটি দাও, দ্যাটস ইট। আপনার যে আমাদের একটা বলতে পারো যে আপনার যে সমস্যা যে আপনার যে আপনি মাছ মাংস বা এগুলো খান না, শুধু ভেজিটেরিয়ান, রাইট? তবে আপনাকে যেটা করতে হবে, শুনেন, আমরা যেটা মনে করি শুধু যে ওই মাছ মাংস থেকে প্রোটিন আসে, ইটস নট ট্রু। একটা প্রোটিন সোর্স অনেক আছে, অনেক প্রোটিন সোর্স আছে। হ্যাঁ, আপনি 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 ডিম নেন, আপনি নাটস নেন, আপনি বিনস নেন, আপনি ভেজিটেবল সোর্স থেকে আপনি নেন। আপনাকে দেখে গেছে ওইগুলো না নেন, আপনি প্রোটিন শেক নেন, আপনি ওইভাবে থাকেন। আপনি আপনি ওই যেগুলো সমস্যাগুলো বাদ দেন, যেগুলো খাতে পারেন ওগুলো বাদ দেন, ঠিক আছে? ইনফ্যাক্ট থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমি শিবাশিসদার জন্য বলি, শিবাশিসদা বা সবার জন্য বলছি, যদি ভেজিটেরিয়ান বডি বিল্ডার দিয়ে সার্চ দেন বডি বিল্ডার, তাহলে কিন্তু দেখবেন যে গুগলে অনেক ছবি চলে এসছে, ওনারা ভেজিটেরিয়ান এবং ওনারা প্রোটিন শেক এবং উদ্ভিদ থেকে যে প্রোটিন গুলো আসে সেগুলো নেন। প্রোটিন শেকের মধ্যেও কিন্তু ক্যাটাগরি থাকে, ভেগান আর নন ভেগান। ওনারা দেখা যাচ্ছে প্রোটিন শেকের মধ্যে উনি নন ভেগান ইউজ করছেন, সুতরাং ওটা ছাড়াও অপশন, কারণ প্রোটিন অনেক সোর্স আছে। ভেজিটেরিয়ান আপনি জানেন, আমি বলি টু বি অনেস্ট, ভেজিটেরিয়ান প্রোটিন কিন্তু অনেক এক্সপেন্সিভ। আপনি ভেজিটেরিয়ান প্রোটিন যদি আপনি সার্চ দেন, অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। মানে 2 পাউন্ডের দাম হয়ে গেছে, নেটে সার্চ দিয়ে দেখলে আসছে অনেক দামের আছে। আমি বলো 2 পাউন্ডে দেখেছে 7,000 8,000 সাপ্লিমেন্টের কথা বলছেন, ভেজিটেরিয়ান ওই যে প্রোটিন সাপ্লিমেন্ট, রাইট? হ্যাঁ, সেটাই বলতেছি, 2 পাউন্ডের মানে 12 এসে দেখে গেছে আপনার দেখে গেছে 5 থেকে 5, মিনিমাম 5 তো হবে না, মানে 5 এর উপরে থেকে যাবে। সো আপনি যেটা করবেন, কি নাম আপনার? শিবাশিস সরকার। আপনি যেটা করবেন, ভেজিটেবল সোর্স থেকে আপনি প্রোটিন নেওয়ার ইয়ে করবেন। ভেজিটেবল সোর্সের মধ্যে আপনি বলে আসেন, কিছু বলে দিই, বিনস আছে, দেন তারপর আপনার এগস আছে, আর হলো প্রোটিন শেক আছে। আপনি 3টা সোর্স নেন, আপনি ভেজিটেবল আপনি মানে গুগলে সার্চ দিলে আপনি অনেক পেয়ে যাবেন কোন কোন ভেজিটেবল আপনার প্রোটিন আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। সুন্দর উত্তর। ওকে, একটা জাস্ট সবাইকে শেয়ার করি, কেউ যদি কমাতে চায় তাহলে সূত্র আসলে একটাই, ক্যালোরি ইনটেক ক্যালোরি বার্ন। হ্যাঁ, এটা আপনার ক্যালোরি বার্নটা বেশি হইতে হবে, আর কোন সূত্র নেই, একটাই সূত্র, এবং আরো অনেক সূত্র থাকতে পারে, বাট এইটা হচ্ছে মাদার সূত্র, যা ইন করতে সেটা মাইনাস হতে হবে। আরেকটা জিনিস একটু বলি, যখন ইনটেক করবেন তখন চিন্তা করতে হবে যে আমাকে এটা পান করতে হবে, তারপরে খাবার খাওয়া করতে হবে। বাট লোয়ার ক্যালোরির ফুড কিন্তু আছে, যেমন শশাকে বলা হয় নেগেটিভ ক্যালোরি। মজার একটা বিষয়, নেগেটিভ ক্যালোরি মিনস আমি ইনটেক করব, এটা আমার চর্বি কাটবে। আই এম নট ভেরি শিওর, আমি সোর্স থেকে বলছি না, বাট এটা খুব পপুলার একটা কথা যে নেগেটিভ ক্যালোরি। আলভাই কি বলেন, শশা নেগেটিভ ক্যালোরি? এটা মানুষের একেবারে কমন একটা কথা যে আমি শসা খাচ্ছি পেট কমে যাবে, আর ও শসার কোনো ক্ষমতা নাই বাংলাদেশে না।
ওয়ার্ল্ডে কোথাও কোনো জিনিস এখন পর্যন্ত তৈরি হয় নাই, কোনো ফ্যাট বার্নার কোনো ক্ষমতা নাই জিনিসটা আপনি ওয়ার্কআউট ছাড়া এটা আপনাকে ওয়ার্কআউট করতেই হবে। কারণ আমি মনে করি যে নেগেটিভ ক্যালোরি কিভাবে পসিবল, যে স্লিমিং টি, রাইট? তারপর আপনার শশা, নেগেটিভ। ওকে, আচ্ছা, আমরা একটু জিসুদার কাছ থেকে শুনতে যাচ্ছি। জিসুদা, আমাদের হেলথ আমাদের একটা পিলার। জিসুদা, আমাদের যদি একটু বলেন হেলথ ইম্পর্টেন্স, ফিটনেস এই বিষয়ে। জিসুদা, আজকে অত্যন্ত সুন্দর একটা খুব মনোজ্ঞ আলোচনা হচ্ছে এখানে। আলভি খান খুব সুন্দরভাবে আজকের প্রোগ্রাম পরিচালনা করেছে জিয়া, বাট আলভি খান আজকে খুব সুন্দর করে আমাদেরকে শিখিয়েছে। কেউ হয়তো কথা বলছে, একটু যদি অফ করা যায়, হ্যাঁ, তাহলে ভালো হবে। সবাইকে একটু মিউট করে দিয়ে ভালো হবে। মোটামুটি কম্প্রিহেন্সিভ, খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। খুব মানে ফ্যাক্ট বেসড এবং মোটিভেশনাল, সব দিক থেকেই সুন্দর। তবে জিয়া একটা কথা বলেছে যে সেটা আসলে ভ্যালিড, এটা সবাইকেই মানতে হবে। মানুষের নানা রকম কন্ডিশন থাকে, হেলথ কন্ডিশন। তো সেজন্য আমাদের অবশ্যই আমাদের যে ফিজিশিয়ান, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আমরা কি লেভেলের ওয়ার্কআউট করতে পারবো। এটাতে কোনো এসকেপ করা যাবে না। ফিজিশিয়ানের পরামর্শ না নিয়ে কখনোই কোনো ধরনের ওয়ার্কআউট রেজিমে ঢোকা উচিত না। সিম্পল জাস্ট চেক আপ করালেই হলো আর কি। এটাই আমি বলবো আর কি। এটাকে কখনো যেন নেগলেক্ট না করি, কারণ বিভিন্ন লোকের বিভিন্ন রকম কার্ডিয়াক কন্ডিশন থাকতে পারে। একজন বলেছে হাইপার থাইরয়েডিজম আছে, বা যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে। এগুলো সবই এক্সারসাইজে হয়তো অনেকটাই কভার করবে। তার আগেও সাবধানতার জন্য অবশ্যই আমাদেরকে ফিজিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিতে হবে, বিশেষ করে কোনো ইন্টেন্সিভ ওয়ার্কআউটের জন্য। আর এমনি যদি হালকা ওয়ার্কআউট বা হাঁটা বা সিম্পল ইয়োগা, এগুলোর জন্য হয়তো তেমন প্রয়োজন হয় না। কিন্তু ইন্টেন্সিভ যে কোনো ওয়ার্কআউট রেজিমে ঢোকার আগে অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে। আর একটা জিনিস বলি যে ফিটনেসের মোটামুটি 3টা কম্পোনেন্ট থাকে। এই 3টা কম্পোনেন্টকে আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময়। এই 3টা কম্পোনেন্টকে যদি আমরা এস দিয়ে বর্ণনা করি, একটা কম্পোনেন্ট হচ্ছে সাপলনেস, অর্থাৎ আমাদের এই ফ্লেক্সিবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এজিং প্রসেস, এজ যত মানুষের বাড়তে থাকে, মানুষের জয়েন্ট গুলো রিজিড হতে থাকে এবং তার সাপলনেসটা কম। এটা আবার ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা নিয়মিত ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ গুলোর জন্য করি। তো কখনো এটাকে নেগলেক্ট করা যাবে না। আরেকটা হচ্ছে আমাদের স্ট্যামিনা। স্ট্যামিনা মানে হচ্ছে আমাদের যে অ্যারোবিক বা কার্ডিয়াক ফিটনেস। আমাদের কার্ডিয়াক ফিটনেস, কার্ডিও যেটা দিয়ে ফিটনেসটা বাড়ায় আর কি। সেই কার্ডিয়াক ফিটনেসের জন্য আমাদের প্রয়োজন স্ট্যামিনা। তো সেটা কার্ডিও এক্সারসাইজ করলে, যে কোনো ধরনের অ্যারোবিক এক্সারসাইজ করলে সেগুলো আমরা ডেভেলপ করতে পারি। আরেকটা হচ্ছে কি আমাদের স্ট্রেংথ, যেটাকে বলে মাস্কুলোস্কেলিটাল স্ট্রেংথ। সেটা আমরা অবশ্যই ওয়েট লিফটিং বা ক্যালিস্থেনিক্স জাতীয় এক্সারসাইজ যাকে বলে। ওয়েট লিফটিং মানে বডি ওয়েট দিয়ে এক্সারসাইজ করলে সেটা বলে ক্যালিস্থেনিক্স। আর যদি কোনো ফ্রি ওয়েট বা জিমের যে ওয়েট গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে হয়তো এক্সারসাইজ করলে আমাদের স্ট্রেংথ বাড়ে। এই 3টা কম্পোনেন্ট ফিটনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, 3 SS। আর সেটা হচ্ছে শেপ অ্যান্ড সাইজ, সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি, এটা রেজাল্ট। কিন্তু আমরা যেটা করি, প্রথমে আমরা শেপ অ্যান্ড সাইজ নিয়ে প্রথমে খুব ব্যস্ত হয়ে যাই। এটা আসলে কোনো দরকার নেই। আমাদের প্রথমে 3 কম্পোনেন্টসকে ফোকাস করতে হবে, যে আমাদের স্ট্যামিনা আছে কিনা, আমাদের ফ্লেক্সিবিলিটি আছে কিনা, বা যেটাকে আমি এস দিয়ে বলছি সাপলনেস, আমাদের স্ট্রেংথ বা পাওয়ার, মাস্কুলার পাওয়ার, সেটা ঠিকমতো যথেষ্ট পরিমাণে আছে। এগুলোর সবকিছুরই মেজারমেন্ট আছে, বয়স অনুযায়ী মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্ট গুলো যদি আমরা ফলো করি, US আর্মির একটা মেজারমেন্ট আছে, কানাডিয়ান হেলথ যে মিনিস্ট্রি তাদের একটা মেজারমেন্ট আছে, অস্ট্রেলিয়ান হেলথ মিনিস্ট্রির একটা মেজারমেন্ট আছে। সেখান থেকে আমরা ওয়েবে সার্চ দিয়ে খুব সহজেই পেতে পারি। আমার সঙ্গে যারা ইনভিগোরেশনের ক্লাস করেছে বা স্ট্রেস ম্যানেজমেন্ট এন্ড ফিটনেস এর ক্লাস করেছে, ওখানে আমি কিছু শেয়ার করেছি আমার যে ইয়েগুলো, মানে ওদের যে ন্যাশনাল হেলথ
ইনস্টিটিউট অফ ইউকে তাদের যে গাইডলাইন গুলো আছে সেখানে শেয়ার করেছি সেগুলো, এবং ওখানে খুব লাল কালি দিয়ে আমি বড় করে বোল্ড করে লিখে দিয়েছি, বিফোর ইউ স্টার্ট এনি ওয়ার্কআউট রেজিম ইউ মাস্ট কনসাল্ট ইউর ফিজিশিয়ান, এই কথা লিখে দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে এক্সারসাইজ, কত ধরনের এক্সারসাইজ হয় দিয়া বলেছে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আইসোটনিক এক্সারসাইজ, যেগুলো মাস্কুলার টেনশন বা মাস্কুলোস্কেলিটাল টেনশন গুলো ধরে রাখার জন্য অনেকক্ষণ এই আইসোটনিক এক্সারসাইজটা বলে আর কি, যেমন ইয়োগা। আর একটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ, যেখানে আমি ওই মুভমেন্টটা বেশি আর ডাইনামিক এক্সারসাইজ। এভাবে দুইভাবে ভাগ করা যায়। আরেকটা ভাবে ভাগ করা যায় যে অ্যারোবিক এন্ড অ্যানারোবিক। অ্যারোবিক মানে যেখানে আমি এয়ার, অ্যারোবিক কথার অর্থ হচ্ছে এয়ার, যেখানে আমি এয়ারটা ব্যবহার করছি, অর্থাৎ আমি যখন জগিং করছি, রানিং করছি, বা অ্যারোবিক ডান্সিং করছি, এনিথিং দ্যাট রিকোয়ার্স এয়ার, সেগুলোকে বলে অ্যারোবিক এক্সারসাইজ। আর যেগুলো হচ্ছে অ্যানারোবিক মানে হচ্ছে যখন আমি মানে ওয়েট লিফটিং করছি বা এই ধরনের, যখন ঠিক তখনও এয়ার লাগছে, এয়ার ছাড়া তো আমরা বাঁচবো না, তবে ওইভাবে হয়তো আমরা সেই এয়ারটাকে ইউজ করছি না, অক্সিজেনটাকে ইউজ করছি না, স্বাভাবিকভাবেই করছি। তো সেটা হচ্ছে অ্যানারোবিক। অ্যানারোবিক একবারই হতে পারে না, আমরা তো মানুষ, আমরা তো জীবিত মানুষ, জাস্ট মানে গ্রোসলি এভাবে ভাগ করা হয়েছে, যে যেখানে অ্যারোবিক এক্সারসাইজ বলতে যেখানে এয়ারটাকে বেশি ব্যবহার করা হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মোট কথা হচ্ছে আমাদের ফিট থাকতে হবে। তবে আমি বলবো সবাইকে, যারা এখানে প্রোগ্রাম অর্গানাইজ করছেন, তাদেরকে বলবো যেহেতু আমাদের ভ্যালু সিস্টেমটা আছে, আমরা প্রথমেই সেই ভ্যালুস গুলো কি কি আছে অ্যাসোসিয়েটেড টু দি ডিসকাশন, সেটা আমাদের আগে ঠিক করে নিতে হবে, সেটাও আমাদের প্রচারপত্র থাকতে হবে। যেমন আজকে যেহেতু ফিটনেস ডে, ফিটনেস ইটসেলফ ইজ এ ভ্যালু। এই ক্লাস্টারের মধ্যে আছে হেলথ, ওয়েলনেস, ওয়েলবিং, ওয়েলনেস, হেলথ, এই বিষয়গুলো এখানে রয়েছে। তো যাই হোক, খুবই সুন্দর মনোজ্ঞ আলোচনা, আমার ভীষণ ভালো লেগেছে। আমি আলভি খানকে আমি রিকোয়েস্ট করবো, সে যদি আমাদের মাই বিউটিফুল লাইফ এই ফোরামে জয়েন করে, তাহলে মাঝে মাঝে সে আসতে পারবে, আরো যে সমস্ত বিষয় আমরা আলোচনা করি সেগুলো হয়তো সেখানে পার্টিসিপেট করতে পারবে। আলভি খানকে অনেক ধন্যবাদ। এখানে আমি দেখছি জয় কি জয়েন করেছে? জয়টা জয়েন করেছিল, দেখে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে জয় আছে, হ্যাঁ, যেমন জয় আমাদের সঙ্গে আছে, সে একজন আজিজা পারভিন আছে সম্ভবত, আজিজা পারভিন, জয়, এরা যোগা নিয়ে কাজ করে। তো তারা আমাদের একটা মানে আমি বলবো যে অ্যাডভান্টেজ, যে আমাদের সাথে এই হেলথের লোকজন গুলো আছে। তো সেখানে আলভি যদি আমাদের সঙ্গে জয়েন করে, আমার মনে হয় আমাদের ফোরামটা খুব স্ট্রং হবে, কারণ আমরা খুব প্রাউড ফিল করবো যদি আলভি আমাদের সঙ্গে জয়েন করে। অনেক ধন্যবাদ আলভি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মনোজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ যিশুদা। যিশুদা হচ্ছে আমাদের এই গ্রুপের মেন্টর। ওনারই আর কি ওনারই আয়োজনে, ওনারই উদ্যোগে কিন্তু আমরা সবাই একসাথে আয়োজিত হয়েছি। আর প্রত্যেক সপ্তাহে আমরা যিশুদার সিলেক্ট করা ওভারঅল 30টি কোর ভ্যালুজের বিভিন্ন ভ্যালুজ নিয়ে আমরা আলোচনা করি। যিশুদা ইজ রাইট, আজকে ছিল হেলথ ক্লাস্টার, ওয়েলবিং ক্লাস্টারের ভিতরে ফিটনেস ছিল একটা ইম্পর্টেন্ট ভ্যালু। থ্যাংক ইউ যিশুদা, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আরো কারো কাছে একটু জানতে চাচ্ছি, আরো কোনো প্রশ্ন? একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে আলভি ভাই, সেটা হচ্ছে যে ফিটনেস মানে একজন কেউ যদি পার্সোনাল ট্রেনার অ্যাভেল করতে চায়, এই যে বললাম টাইম ব্লকিং, তারপর কাছে এসে মানে একদম লেগে থেকে মোটিভেট করা, এটা আসলে ফিটনেস পার্সোনাল ট্রেনার ছাড়া আসলে খুব ডিফিকাল্ট, যাদের বিশেষ করে আমার মতো যাদের মোটিভেশন দিতে হয় তাদের জন্য। তো এখন তারা যদি অ্যাভেল করতে চায়, হ্যাঁ, কেউ যে মনে করলো যে আমি 3 মাস করবো, করে একটা লেভেল পর্যন্ত আসবো, আমাকে এই লেভেলটা পর্যন্ত 3 মাস কেউ এনে দিক, এই যে প্যাকেজটা, এই ইন্ডাস্ট্রি একটু বলেন যে কিরকম প্রাইস, কত কমে পাওয়া যাবে, বা এই ধরনের, বা হাইয়েস্ট বা বেস্ট ট্রেনার, এই ধারণা দেন। ওভার। আরবি ভাই, আপনার বোধহয় দুটা ডিভাইস সাউন্ড আছে, কাইন্ডলি একটা ডিভাইসে যদি একটু মিউট করে দিতেন, ডাবল সাউন্ড আছে, ইকো হচ্ছে, দুইটা ডিভাইস থেকে ইকো হচ্ছে। হেলথ পার্সোনাল ট্রেনার ইন্ডাস্ট্রি নিয়ে ওনাদের নিয়োগ করতে কিরকম খরচ হতে পারে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হয়তো অনেকে অ্যাভেল করতে চাবে, কারণ রেজাল্টটা খুব তাৎক্ষণিক হয়, অবশ্যই অ্যাভেল করতে চাবেন যদি পছন্দ হয় সবার। আলভি প্লিজ। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনারদের বিভিন্ন রেট।
সো ইটস লাইক নলেজেবল ট্রেনারদের একটু মানে বেশি হাই রেট থাকে। সো আপনি যেটা বললেন 3 মাসে একটা কোর্স করে দেন তারপরে উনি নিজে নিজে করবেন। সো এটা যেটা করতে হবে 3 মাসে ওনাকে অনেক স্ট্রাগল করতে হবে। লাইক এটা সম্বন্ধে ওনার নলেজ গুলো যতটুকু মানে যে সেশন গুলো করা হয় মানে যে সেশন গুলো করবে ওগুলো ভালো উনি আয়ত্ত নিতে হবে ওনাকে, জিনিসগুলো ভালো ক্যাচ করতে হবে। দেন তারপরে ওনাকে যেটা করতে হবে সেলফ মোটিভেটেড ওয়ার্কআউট করতে হবে। যদি ওরকম ভাবে উনি করতে পারে তখন উনি এটা মানে পসিবল, আদারওয়াইজ এটা পসিবল না। বিকজ আমি ফার্স্টে বলছি সেলফ মোটিভেট ফার্স্ট, আপনাকে নিজে মোটিভেট হতে হবে। আপনাকে আমি বলবো কথা বলবো, আপনি যদি নিজে মোটিভেটেড না হন তাহলে তো হবে না। আপনাকে আগে নিজে মোটিভেটেড হতে হবে, নিজেরটা নিজে ইন্সপায়ার করতে হবে। আমি তো করলামই আপনাকে, এখন আপনাকে জিনিসটা ক্যাচ করতে হবে, ক্যাচ করে কি করতে হবে, হ্যাঁ মোটিভেট হতে হবে, জিনিসটা ধরে রাখতে হবে। তো মেইন কাজটা কিন্তু আপনারই, ঠিক আছে? আপনি মোটিভেট কিন্তু একটা ভিডিও দেখে হতে পারেন, আপনি একটা মোটিভেট একটা জীবনে একটা কথা শুনে হতে পারেন, কিন্তু জিনিসটাকে আপনি ধরে রাখতে হবে, এটা হলো মেইন কথা। আর এখন তো জিম বলবো আমি গলিতে গলিতে জিম চলে আসছে, মানে প্রত্যেক গলিতে দেখা গেছে জিম আছে, মহল্লা মহল্লা জিম আছে। সেটা করতে হবে ওই জিমের ট্রেনাররা মানে এখন যেই অবস্থা আছে যে অবস্থা ওই অবস্থা নিতে হবে, মানে ওনাদের কাছ থেকে কিছু টাকা দিলে ওরা এমনি একটু আপনাকে ট্রেনিং করাবে, পার্সোনাল ট্রেনিং করাবে। এটা মান্থলি ওদেরকে গিয়ে বলে যে তুমি আমাকে ট্রেনিং করবে, আমি তোমাকে কিছু টাকা দেবো, ওরা এমনি আপনাকে ট্রেনিং করাবে। আচ্ছা, আলভির কাছে একটা কোশ্চেন আছে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আলভির কাছে একটা কোশ্চেন হচ্ছে, এই যে জিম গুলো আছে এই বডি ফ্যাট পার্সেন্টেজ মাপার যে একটা মানে ইম্পিডেন্স ওয়েট মেশিনের মতো যেটা যন্ত্রটা আছে, সেটা কোন জিমে আছে বডি ফ্যাট পার্সেন্টেজ মাপার জন্য? বডি ফ্যাট পার্সেন্টেজ মাপার মতো এরকম ওই যেটা বলেন আপনি ওই মেশিনের মতো করে যেটা, ওটা আমি অনেক সাউন্ড আসছে। 360 আছে একটা শপ আছে, ওইখানে আপনি একটু পাবেন। এটা হলো কোনো আপনার পুলিশ প্লাজায় ওদের একটা মেশিন আছে, আপনি দাঁড়িয়ে থাকলে কি যেন কি করে, আমি ভিডিওতে দেখেছিলাম যে ওরা ওই থেকে আপনার ওভারঅল সবকিছু আপনাকে মেজারমেন্ট করবে। কোন জিমে আছে আমার কাছে জানা মতো না, কিন্তু আপনার যেটা আছে একটা মেশিন আছে যেরকম চাপ দিয়ে ধরে বোঝা যায় যে ওটা আপনার কতটা ফ্যাট পার্সেন্টেজ আছে। আর ফ্যাট পার্সেন্টেজ বলতে কি, আপনি যখন লিফট হবেন না তখন আপনি নিজে বুঝতে পারেন যে আপনার ফ্যাট পার্সেন্টেজ কতটুকু আছে, এটা নিজে বোঝা যায় যে আমার ফ্যাট পার্সেন্টেজ কতটুকু আছে। আর নর্মালি এখন সচরাচর যেটা পাওয়া যায় এটা ক্লিপের মতো, চাপ দিয়ে ধরলে বোঝা যায় যে কতটুকু আপনার ফ্যাট পার্সেন্টেজ আছে। বিশু ভাই, আমি রেজা বলছি। আমি যতটুকু জানি এটা ভিএলসিসি তে আছে। কোথায়? ভিএলসিসি এটাতে থাকতে পারে। এটা ইন্ডিয়ান কনগ্লোমারেট, ওদের চেঞ্জ আছে গুলশানে, ভিএলসিসি। ভিএলসিসি, রাইট রাইট। এটা খুব ভিএলসিসি তো খুবই ইন্টারন্যাশনাল চেইন। হচ্ছে আপনার ওদের ওখানে এটা আছে এবং ওরা ওই ফ্রি অফ কস্টে এটা মেপে দেয়। আচ্ছা রিসেলিস ভাই, আমি জাস্ট জানতে চাচ্ছি এটা কি মানে আমি একটা মেশিন ব্যবহার করি ওমরন, ওই যে মানে ওজন মাপার, কিন্তু দুটো ইলেকট্রোড থাকে পাতে, মানে স্টিলের পাতে। হ্যাঁ, ওটা অন্য জিনিস, ওটা অন্য জিনিস। আর যিশু ভাই যেটা বলছে ওটা এক্স্যাক্টলি দ্য সেম মেশিন ইজ অ্যাভেলেবল দেয়ার ইন ভিএলসি ইন গুলশান এন্ড ধানমন্ডি। ওদের যেখানে ইয়ে আছে, ওই ব্রাঞ্চ আছে ওখানে আছে। তো ওটা সে নিজে যদি ইন্টারেস্ট ফিল করি, somebody is becoming interested to go and say that আমার বডি ফিটনেসে কি কি প্রয়োজন হতে পারে, যিশু ভাই যেটা বলছেন মাপার ব্যাপারটা ওখানে আছে। আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ এখানে ট্রাই করতে পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি ভিএলসিসি এর ব্যাপারে মোটেও ইন্টারেস্টেড না, কারণ তারা যে মেথডে ওয়েট লসটা করায় এটা একেবারেই সায়েন্টিফিক্যালি এটা মোটেও আমি অ্যাকসেপ্টেবল না আর কি। সেটা হয়তো মানুষের বডিতে অনেক টোল নিয়ে আসে, এটা ফিটনেসের একদম টোটালি ডিফারেন্ট। ওয়েটটা কমাচ্ছে হয়তো, বাট আরো অনেক ক্ষতি করে দিয়ে যায় মানুষের। হঠাৎ করে যদি একটা মানুষের ওয়েট লস হয়ে যায় তার অনেক ক্ষতি হতে পারে, নানা ধরনের মেটাবলিক প্রবলেম হতে পারে, যার জন্য এটা আমি মোটেও রেকমেন্ড করি না ওদের ওই পদ্ধতি। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে ওই জিয়ার সম্ভবত এরকম একটা মেশিন আছে, তাই না জিয়া?
ওমরন নাকি? আমি দেখেছিলাম মেশিন আছে আর কি। আর আর একটা যেটা আমরা ওমরন কোথায় পাওয়া যায় এটা? ওমরনটা ওটা তো মানে কোথায় পাওয়া যায়? এক্স্যাক্টলি অ্যাকুরেট না যিশু, ওটা একটা রাফ একটা আইডিয়া পাওয়া যায়। আমি একটু শেয়ার করি। ওমরনের দুটো মেশিন আছে, একটা হচ্ছে আমরা যে ওয়েট মেশিন দাঁড়াই ওটাই দুটো স্টিলের পাত থাকে। তবে ওমরনের আরেকটা অ্যাডভান্স মেশিন আছে, ওটা হাতেও ধরতে হয় পায়েও দাঁড়াতে হয়, এটা পুরো সার্কেল বডির পুরো সার্কেলটা কমপ্লিট করে ইলেকট্রোড। আর ওমরন এফডি অ্যাপ্রুভড একটা মেশিন, ব্যবহার করা যেতে পারে। ওমরন ভালো একটা কোম্পানি। ওটা কোথায় পাওয়া যায়? ওটা আপনি ইয়েতে পাবেন ধানমন্ডিতে, ওমরন দিয়ে সার্চ দিলে ওদের মেইন অফিস পাবেন ধানমন্ডিতে পাবেন। আমার যেটা রাফ একটা আইডিয়া পালি হলো, রাফ একটা আইডিয়া পেলেই আমার জন্য চলবে আপাতত। কারণ ওটা হচ্ছে ইম্পিডেন্স মেথড। হ্যাঁ, ইম্পিডেন্স মেথডে কাজ করে। বডির মধ্যে একটা স্মল কারেন্ট বা ইলেকট্রিসিটি প্রবাহিত করলে ওই কতটুকু বডি ফ্যাট পার্সেন্টেজ আছে রাফ একটা দেয়, সেটা একটা মেথড। আর একটা হচ্ছে ক্যালিপার, যেটা আলভি বলেছে, অর্থাৎ একটা চিমটার মতো ধরে ওখানে মাপার জায়গা আছে পেটের চামড়া মাপার জন্য আর কি। তাহলে অনেকটা বোঝা যাবে যে আমার বডি, ওটা একটা বডি ফ্যাট পার্সেন্টেজ একটা ইন্ডিকেশন দেবে। আবার লুক ইটসেলফ এটাও দেয়। লুক, আয়নার সামনে দাঁড়িয়ে বোঝা যায় যে আমার বডি ফ্যাট পার্সেন্টেজ কতটুকু আছে। তবে বডি ফ্যাট পার্সেন্টেজ যদি মানুষের 30 অ্যাবাভ থাকে, সেটা তো ওবিসিটি বা মরবিডলি ওবিসিটির দিকে চলে যায়। তো আমি সবসময় মোটামুটি আমার বডি ফ্যাট পার্সেন্টেজ আমি মেনটেন করতাম অ্যাবাউট 15%। আমার সারা অ্যাডাল্ট লাইফে ছিল, কিন্তু ইদানিং আমি খুব ওবিসিটির দিকে চলে যাচ্ছি বিকজ অফ দ্য ল্যাক অফ মাই বিএমআর। বিএমআর মানে হচ্ছে বডি যেটাকে বলে বেসাল মেটাবলিক রেট, যেটা জিয়া বলেছে একটু আগে। বেসাল মেটাবলিক রেটের সঙ্গে আমাদের ক্যালোরি ইনটেকের একটা সম্পর্ক। বেসাল মেটাবলিক রেট আমার এখন 1800 ক্যালোরি, which is very very low. আগে 3000 ক্যালোরি বা 3500 কিলো ক্যালোরি ফুড খেলেও ইনটেক করলে আমার বডিতে লাগতো না, কারণ আমার যে বেসাল মেটাবলিক রেটটা অনেক হাই ছিল। কিন্তু এটা এখন কমে গেছে বিধায় আমি যদি সেই একটু 2000 এর উপরে খেয়ে ফেলি, সেটা আমার বডিতে লেগে যায়। রাফলি 7500 কিলো ক্যালোরির যদি ফুড কেউ ইনটেক করে 1 কেজি ফ্যাটের সমান। তো এটাকে বার্ন করতে অনেক কষ্ট হয়। সেই জন্য আমাদের প্রয়োজন ক্যালোরি ব্যালেন্সটা করা, বেসাল মেটাবলিক রেট যেটা সেটাকে সুন্দর করে নিজে বুঝে নিয়ে তারপরে ক্যালোরি ইনটেক করা এবং বার্ন করার যে রেশিওটা মেনটেন করা। কেউ যদি মনে করে যে তার ওয়েটটা একদম স্ট্যাটিক রাখবে, বডি ফ্যাট পার্সেন্টেজটাকে স্ট্যাটিক রাখবে, তাহলে সে এইভাবে ব্যালেন্স করতে পারে, আইদার কম খেয়ে এবং বেশি পড়িয়ে। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। তার আগে আমাদের জানতে হবে আমাদের বেসাল মেটাবলিক রেটটা কত। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি একটু এক্সট্রা কথা বললাম কারণ এই ইনফরমেশনও জানা প্রয়োজন, এই জন্যই বললাম। আর থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, জাস্ট আমি একটু একটা জিনিস, ছোট্ট জিনিস একটা অ্যাড করি, যেহেতু কথা বলা হলো যে এখন কথা মানে ডায়েট পপুলার একটা চালু কথা হচ্ছে, সেটা হচ্ছে কেটোজেনিক ডায়েট আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। অনেকে বলে এরকম ইন্টারমিডিয়েট ফাস্টিং উইথ কেটোজেনিক ডায়েট, দুটো আলাদা জিনিস। কেটোজেনিক ডায়েট উইথ ইন্টারমিডিয়েট ফাস্টিংও করে। ইন্টারমিডিয়েট ফাস্টিং যেটা লম্বা সময় যেটা গ্যাপটা থাকে, কিটোজেনিকের সাথে ভালো যায় এই জন্য যে কিটোজেনিকে মেইনলি ফ্যাট বেসড খাবারটা এবং প্রোটিন বেসড খাবারটা বেশি থাকে, এবং একটা রেশিও আছে, যেমন প্রোটিন লাইক 60%, সবজি বা কার্ব হচ্ছে 20 to 25%, আর বাকিটা মানে সেকেন্ড পোর্শনে আছে হচ্ছে গিয়ে যে ফ্যাট, না ফ্যাটটা বেশি থাকে, রাইট? 60% ফ্যাট, 30% হচ্ছে প্রোটিন, আর বাকি 10% হচ্ছে যে কার্বোহাইড্রেট। এইটা ইনটেক করার রিজনটা হচ্ছে যে যেটা শিবাশিসদা বলছেন যে খিদা লাগে বা খেতে ইচ্ছা করে। দেখা গেছে যে বুলেট প্রুফ কফি বা ফ্যাট জাতীয় জিনিস যদি কেউ খায়, তাহলে তার কিন্তু এটা আস্তে আস্তে বডিতে অ্যাবজর্ব হয়, এটাতে একটা লম্বা সময় পাওয়া যায়, যেটা কিনা ইন্টারমিডিয়েট ফাস্টিং এ মানে খাওয়াটা মানে ক্যালোরি কন্ট্রোলের জন্য বেটার। জাস্ট আমি একটু অ্যাড করলাম এই জন্য যে কেউ যদি মনে করে যে আমি একটু ফ্যাট জাতীয় খাবার খাবো, ফ্যাট অ্যাকচুয়ালি নট ব্যাড। এটা খেয়ে যদি খিদাটা নিবারণ করা যায়, মানে খিদা লাগবে না, আর এদিকে ক্যালোরিক ইনটেকও কম হবে, সেটা যদি করা যায়, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। কিটোজেনিক একটা স্টিল এটাকে অনেক কন্ট্রোভার্সিয়াল, এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা অবশ্যই ফিজিশিয়ান, ডায়েটিশিয়ান আসলে প্রধানত, আমরা ডাক্তারদের কথা বলি, ডাক্তাররা কিন্তু নিউট্রিশনিস্ট না, নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ান।
যারা ভালো তাদেরই শোনা উচিত, নট অ্যাকচুয়ালি ডক্টরস। আমাদের মতোই আমরা কিন্তু অ্যাকচুয়ালি ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট, এটা একটা কমন মিস্টেক, ডাক্তারদের কথা শুনে বাট নিউট্রিশনিস্টদের না। নিউট্রিশনিস্ট কিন্তু নিউট্রিশন নিয়ে কথা বলে, জাস্ট আমি অ্যাড করলাম। বাকি ভাই কিছু বলবেন? বাকি ভাইয়ের প্রশ্নটা নিব। বাকি ভাই প্লিজ। আমি ওই যে উমরানের অ্যাড্রেসটা জানাতে চাচ্ছিলাম যিশু ভাইকে, সেটা হলো মধ্যবাড্ডা 70/C, ওখানে আছে। থ্যাংক ইউ, এটার জন্যই হাত তুলছিলাম। বাকি ভাই তাহলে দুটো অ্যাড্রেস যোগ হলো, একটা ধানমন্ডি, সেটা হচ্ছে ওমরনের সোল এজেন্ট, মানে এজেন্ট যারা ওখান থেকে নিয়ে ডিস্ট্রিবিউট করে, শোরুম আছে। আর প্লাস বাড্ডাতে একটা আছে, যেটা হয়তো যিশুদার কাছে, যিশুদার বাসা থেকে মধ্যবাড্ডা, রাইট। ওটা গুগলে আমরা সার্চ দিলে 70/C। থ্যাংক ইউ বাকি ভাই। থ্যাংক ইউ ভাই। ওকে, এনি মোর কোয়েশ্চেন? আর একটা কোয়েশ্চেন হয়তো নিব। এনি মোর কোয়েশ্চেন? জি ভাই, শোনা যাচ্ছে না, আপনি মিউট করা। আমি দেলো ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি আলভি ভাইয়ের কাছে। আলভি ভাই, দেলো ভাই হচ্ছেন আমাদের এই মাই বিউটিফুল লাইফ ফাউন্ডেশনের, উনি হচ্ছেন আমাদের সভাপতি। দেলো ভাই কিছু বলবেন? তাহলে আপনি বললে আমরা হয়তো কনক্লুড করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জয় ভাই, খুবই চমৎকার আলোচনা হয়েছে, অনেক কন্ট্রিবিউশন। সো আলবি ভাই, যিশু ভাই খুব ভালো কন্ট্রিবিউট করেছেন, আপনিও ভালো ফ্যাসিলিটেট করেছেন। সো আই থিঙ্ক ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট ডিসকাশন। আমি যদি কিছু বলি, আমার আসলে নিজের পার্সোনাল কিছু স্টোরিজ আছে। সো খুব শর্ট করে হয়তো বলতে পারি, আমি এক সময় 94 কেজি ছিলাম, প্রি ডায়াবেটিক কন্ডিশন উইথ হাই ব্লাড প্রেশার। সো আমি যেভাবে করেছি হচ্ছে অফকোর্স এক্সারসাইজ এন্ড কন্ট্রোলিং ফুড, এই দুটা করে আসলে আমি রিডিউস করেছি, এখন 77 কেজি। এখনো ডায়াবেটিক্স আসেনি, প্রেশারটা এখনো আছে, কন্ট্রোলের মধ্যে আছে। সো দিস ইজ হাউ আই হ্যাভ বিন ম্যানেজিং। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে লাইফে ডিসিপ্লিন থাকা খুব জরুরি, যেটা আমি এখন করার চেষ্টা করছি। হয় কি, আমরা ইনডিসিপ্লিন যখন থাকি তখন কি হয় যে আমরা ডিসিপ্লিনে আসি যখন আমাদের প্রবলেম হয়। লাইক আমার যখন প্রি ডায়াবেটিক কন্ডিশন হয়েছিল সরি, এবং না হাই ব্লাড প্রেশার হয়েছে, তখন আমি এক্সারসাইজ এবং ফুডের দিকে নজর দিয়েছি। বাট আমরা যদি ছোটবেলা থেকেই আমাদের এক্সারসাইজ এন্ড ফুড হ্যাবিটটা ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় থ্রু আউট দ্য লাইফ সেটার একটা রেজাল্ট আমরা পাবো। সো আমার কাছে যেটা মনে হয় যে উই শুড বি অ্যাডভোকেট এন্ড প্রমোটিং দিস, লাইক স্পেশালি আমাদের ফ্যামিলির আমরা কি ফুড দিচ্ছি, নিউট্রিশন ভ্যালু কি। যেমন বাংলাদেশে আমাদের অ্যাওয়ারনেস লেভেল খুবই কম যে আমরা কি খাচ্ছি, এর নিউট্রিশন ভ্যালু কি। ভাইয়া যেটা বললো যে অনেকে বলেছে সিঙ্গারা খাচ্ছি, ভাত কতগুলো খাচ্ছি, আসলে কেন খাচ্ছি, আমি যে খাবারটা নিচ্ছি আসলে এটা আদৌ আমার জন্য দরকার আছে কিনা। সো সেই খাবারের বেলায় যদি আমরা একটু সচেতন হই, নিজেরা একটু অ্যাক্টিভিটি করি, আই থিঙ্ক থিং ক্যান বি ডান। সো লাইক এরকম অনেক কিছু আছে, লাইক বাসায় অ্যাক্টিভিটি করতে গেলেও আমরা হয়তো অনেকে এক্সারসাইজ করতে পারি না, বা বাসার কোনো একটা কাজকে কিন্তু আমরা এক্সারসাইজে কনভার্ট করতে পারি। সো দিস ইজ হাউ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আমরা নিতে পারি। আমি জাস্ট আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। একটা কথা এসেছিল যে জিমে আমরা কেন লম্বা সময় কন্টিনিউ করি না। আমার লাইফে এরকম 5-7 বার জিমে গিয়েছি, ছেড়ে দিয়েছি। বাট একটা সময় আমি খুব অ্যানালাইসিস করেছিলাম যে কেন এমন হচ্ছে, আমি কন্টিনিউ করছি না কেন। পরে আমি খুঁজে দেখলাম যে আমি আমার লাইফে জিমটাকে অ্যাডক হিসেবে নিচ্ছি, এই কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। পরবর্তীতে আমি যেটা করেছি যে আমার লাইফে আমি অ্যানালাইজ করে দেখলাম আমি কি ছাড়ছি না। আমি অফিসে যাওয়া ছাড়ছি না, আমি খাওয়া ছাড়ছি না, আমি মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়ছি না, বা ফ্যামিলি টাইমটাও আমি ছাড়ছি না। তাহলে আমি জিম কেন ছেড়ে দিচ্ছি? দেখেছি যে আমার লাইফের যে প্রসেসের মধ্যে দিয়ে আমি চলি, আমার যে টাইম ম্যানেজমেন্ট, সেটার মধ্যে এটা ইনক্লুডেড ছিল না। সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। পরবর্তীতে আমি কি করেছিলাম যে আমি অফিসে যেতাম বাসা থেকে রওনা দিতাম 8টায়। আই স্টার্টেড ফর অফিস 7, 7:15-7:30 মধ্যে আমি জিমে চলে যেতাম, 1 ঘন্টা জিম করতাম, তারপর অফিসে চলে যেতাম। এইভাবে যখন আমি কন্টিনিউ করেছি, একটানা 1-1.5 বছর কিন্তু আমি কন্টিনিউ করতে পেরেছি। সো আই থিঙ্ক নতুন একটা হ্যাবিট ক্রিয়েট করতে হলে অফকোর্স ফার্স্ট অফ অল আলবি ভাই যেটা বললো, মোটিভেশন ইজ রিয়েলি নিডেড। এন্ড সেকেন্ড থিং হচ্ছে এটাকে একটা লাইফের প্রসেসের মধ্যে নিয়ে আসতে হবে, আমাদের রুটিনের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। সো আমরা যখন ইনকর্পোরেট করতে পারি,
দ্যাট রিয়েলি ওয়ার্কস। এটা আমি আমার রিয়েল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আই হোপ এটা হয়তো আপনাদের কাজে লাগবে। আর এটার সাথে আরেকটা জিনিস ছোট করে বললি, অনেক এক্সপেরিয়েন্স, আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করি। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেক রিমাইন্ডার পার্টনার সেট করতে পারি, স্পেশালি ফুড হ্যাবিটের জন্য। লাইক হচ্ছে আমি যেখানে যেখানে যাই, যেখানে যেখানে আমার অ্যাসোসিয়েশন আছে, যেখানে যেখানে খাই, সেখানে আমি ডিক্লেয়ার করতে পারি যে আমি সুগার খাই না। যেমন আমি সুগার ছেড়ে দিয়েছি অলমোস্ট 12 ইয়ার্স ব্যাক, আমার এখনো ডায়াবেটিক্স নেই। আমি কেন ছেড়ে দিয়েছি? কারণ আমার কাছে মনে হয়েছিল সুগার ইজ এ পয়জন। তো আমি ছেড়ে দেওয়ার পর আমি আমার শ্বশুর বাড়ি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সবাইকে বলেছি যে আমি সুগার খাই না। ওরা বলে তোমার কি ডায়াবেটিক্স? আই সেড নো, আমার ডায়াবেটিক্স না, আমি ছেড়ে দিয়েছি। তো এখন ওরা আমার রিমাইন্ডার পার্টনার হয়ে গেছে, ওরা কেউ আমাকে এখন সুগার অফার করে না বা সুগারি ফুড অফার করে না। সো আই থিঙ্ক এই রিমাইন্ডার পার্টনাররা মানে আপনার অনেক দিক থেকে আপনাকে হেল্প করতে পারে। সো এটা বলেই শেষ করছি জিয়া ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দেলো ভাই। জাস্ট আরেকজনের কথা আমরা শুনতে চাচ্ছি। দেলো ভাই বেশ ভালো একটা আইডিয়া দিয়েছেন, সেটা হচ্ছে যে সিস্টেম ডেভেলপ করতে হবে। এবং যেটা আমি বলছিলাম, একই কথা বলছিলাম, সেটা হচ্ছে টাইম ব্লকিং। মানে এমন একটা সিচুয়েশন তৈরি করেন যে আপনি ওখান থেকে স্কেপ করতে পারবেন না। সকালবেলা 6টার সময় আমাদের আলভি ভাই আমার দরজায় নক করবে এবং আমি এটা রিফিউজ করতে পারবো না। এটা একটা সিস্টেম। এই সিস্টেম তো করতেই হবে। যেমন আমরা বাথরুমে যাই, আমরা যেমন খাবার খাই, এটা পেটের ভেতর থেকে জানান দেয়। এমন একটা সিস্টেমে নিজেকে নিয়ে আসি, একটা অবস্থায় নিয়ে আসি যেটা থেকে আমি বের হতে পারবো না। তাহলে যখন ভালো করা শুরু করবো, ইমপ্রুভ করা শুরু করবো, মোটিভেশন তখন বাড়বে, যেটাকে আমরা বলি কম্পিটেন্স অ্যান্ড কনফিডেন্স লুপ। যত কম্পিটেন্স বাড়া শুরু করবে, যত আমাদের ভালো লাগা ফিল করা শুরু করবে, আশেপাশের লোকজন ভালো বলা শুরু করবে, তত আমার মোটিভেশন আরো বাড়বে। মানে এটা একটা যে ট্যান্ডেম, একই ট্যান্ডেমে যাবে, একসাথে যাবে যুগপৎ ভাবে। ওকে, এখন গোলাম সবুর ভাই আমাদের ট্রেজারার, আমাদের মাই বিউটিফুল লাইফ ফাউন্ডেশন ট্রেজারার গোলাম সবুর ভাই, আপনি কিছু বলবেন? এবং সবুর ভাই জাস্ট আমরা 2 মিনিট হয়তো শুনবো এবং তারপরে আমরা আজকে র্যাপ আপ করবো। ফাইনালি র্যাপ আপ করবো আলবি ভাইয়ের কাছ থেকে ফাইনাল ওয়ার্ডস শুনে। আর আরেকটা যেটা আমি বলে রাখি যে এই সেশনটা শেষ হওয়ার পর আমাদের তারিকুল ভাই আমাদের হেল্প করেছেন, চ্যাটে দেখবেন যে চ্যাটিং এ বেশ ভালো ভালো ইনফরমেশন দিয়েছেন, সেটার কালেকশন প্লাস সবকিছু একটা সামারি আমরা কিন্তু গ্রুপে দিব। সুতরাং এটা একটা ভালো অ্যাসেট হবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ সবার কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা এসছে। তারিকুল ভাইকে থ্যাংক ইউ এফেক্টটা নেওয়ার জন্য আমাদের নিয়ে বিউটিফুল লাইফে। সুবর ভাই আপনি বলবেন, তারপরে আলভি ভাই লাস্ট ওয়ার্ডস বলে আজকে আমরা র্যাপ আপ করবো। সুবর ভাই প্লিজ 2 মিনিটের জন্য কাইন্ডলি, 2 মিনিটের মধ্যে। থ্যাংক ইউ। জি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু সময় চেয়েছিলাম যদিও। যাই হোক, আসলে 80 বছরের এক বৃদ্ধ বয়স্ক, উনি ওনার ফিটনেস চেক আপের জন্য ফিজিশিয়ানের কাছে গেলেন আর কি। তো ফিজিশিয়ান চেক আপ করে দেখলেন যে অল ওকে। উনি বলেন যে ঠিক আছে, ফিজিক্যালি ইউ আর ভেরি মাচ ফিট, বাট হোয়াট অ্যাবাউট ইউর মেন্টালিটি, I mean your inner health, what's your relation with God? তো ভদ্রলোক বলেন যে ও গড অ্যান্ড মি ভেরি টাইট রিলেশন, এভরি নাইট মাই গড সুইচ অন দ্য লাইট when I usually go to the washroom. তো এখন ফিজিশিয়ান তো খুব পাজেলড হয়ে গেলেন যে ওয়াশরুমে যখন যায় প্রতি রাতে, তখন গড তাকে লাইট জ্বালিয়ে দেয়। তো তার ওয়াইফকে ফিজিশিয়ান ফোন করলেন আর কি। তো ওয়াইফ শুনে বলতেছে, ও হি ইজ এ ননসেন্স, এভরি নাইট হি পিস ইনটু দ্য রেফ্রিজারেটর, প্রতি রাত্রে সে রেফ্রিজারেটরের ভিতরে প্রস্রাব করে। যাই হোক, আমি একটু যোগ করে পরিস্থিতিটাকে করলাম, খুব কঠিন হয়ে যাচ্ছিল আসলে। যারা আমরা ফিজিক্যাল ফিটনেস এক্সারসাইজ করি না, আজকের টার্মিনোলজি গুলো আমাদের কাছে খুব দুর্ভাগ্য মনে হচ্ছিল আর কি। কিন্তু ফিটনেস বলতে আসলে দুটাই কিন্তু আসলে মেন্টাল এবং ফিজিক্যাল। তো সেখানে মেন্টাল ফিটনেস, মেন্টাল হেলথটা কি একেবারে আলোচনাই হয়নি আসলে। তো আমি এই বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু টাইম লিমিটেশনস আছে, সেই জন্য অতটা আলোচনা করা যাবে না। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক। তো এই আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, এটা একটা ব্যাপক বিষয় আর কি। আমরা যে নামাজ পড়ি, নামাজের 13টা ফরজ আছে আর কি। হ্যাঁ, ভিতরে বাইরে মিলে 13টা ফরজ। বাহিরে 2টা ফরজ কিন্তু পরিষ্কারের সাথে জড়িত, জায়গা পরিষ্কার, পোশাক পরিষ্কার। 5 ওয়াক্ত নামাজে আমরা যে 5 বার অজু করি, অজু করলে আমরা কি করি? মেসওয়াক করি। এই মেসওয়াকে
বলা হয়েছে যে মেসওয়াক করে উজু করে যে নামাজ পড়া হয় সেখানে 70 গুণ সব বেশি হয় আর কি। এবং এই মেসওয়াকের প্রচুর অ্যাডভান্টেজ আছে, কিন্তু আমরা মেসওয়াক করি না, আমরা প্লাস্টিকের ব্রাশ ইউজ করি, কিন্তু অ্যাকচুয়ালি মেসওয়াক করা দরকার। খাওয়ার শুরুর আগে আমরা হাত ধুই আর কি, 2 হাত ধুইতে হবে কিন্তু আর কি, এটা কিন্তু সুন্নাত আর কি। তো এবং খাওয়ার কথা বলা হয়েছে, এই যে এখন ডক্টর জাহাঙ্গীর সাহেব উনি খুব পরিচিত হয়ে গেছেন, উনি কিটো ডায়েট এবং অটোফেসি নিয়ে মার্কেটিং করতেছেন আর কি, খুবই জনপ্রিয়, এখন ওষুধ ছাড়াই মানুষ ভালো হয়ে যাচ্ছে আসলে। ওখানে ওনার 2টা বিষয়, একটা হলো যে কিটো ডায়েট আর একটা হলো অটোফেসি, এই 2টাই কিন্তু আমরা মুসলিমরা 1500 বছর আগে থেকে প্র্যাকটিস করি। কিভাবে প্র্যাকটিস করি আমরা? যেমন আমাদের সুন্নত হলো কি 1/3 খাবার ক্ষুধা লাগলে 1/3 পানি খাওয়া, 1/3 খাবার খাওয়া, 1/3 খালি রাখা, এটা কন্টিনিউ করা। তো এটা কিটো ডায়েটের সাথে আসলে সংশ্লিষ্ট আর কি। আরেকটা কি করি আমরা অটোফেসি, সেটা আমরা যে রোজা রাখি, আমরা 30 দিন রোজা রাখি, প্রত্যেকদিন সাপ্তাহিক 2টা রোজা আছে, এগুলো করে আমরা শরীরের মেদগুলোকে আমরা কমাই নিয়ে আসি, আমাদের যে কোষগুলো আছে সেটা অটোফেসির মাধ্যমে সেটা অসুস্থ কোষগুলোকে বা মৃত্যু কোষগুলোকে সুস্থ কোষগুলো খেয়ে ফেলে, এভাবে আমরা সুস্থ থাকি আর কি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সবর ভাই ইনফরমেশন দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি একটা কথা বলা হয় যে স্বর, শরীর, মন। স্বর হচ্ছে ভয়েস, শরীর হচ্ছে ফিজিক, আর মন মানে মেন্টাল। এই 3টা বলা হয় যে একটা 3টা ত্রিভুজের মতো, একটার সাথে কিন্তু রিলেটেড। আপনার মাইন্ডসেট আগে না ফিজিক আগে? ফিজিক করলে কিন্তু মাইন্ডসেট হয়, আর মাইন্ডসেট করলে ফিজিক হয়। দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত আসলে। হ্যাঁ, সবই 3টাই আসলে। ইভেন ভয়েসও, যেটা আমি জানতাম না, আমার সারপ্রাইজিংলি ভয়েসটাও খুব ইম্পর্টেন্ট। আপনার ভয়েস দিয়েও কিন্তু অনেক কিছু হয়, রাইট? আচ্ছা, তাহলে আজকে আমাদের এখানে আলভি ভাই কিছু আমাদেরকে বলবেন, লাস্ট ওয়ার্ডস, তারপর আমরা আবার নেক্সট। সবাইকে আমি একটা কথাই বলবো, আপনারা হেলদি খাবার খান, হেলদি লাইফ লিড করেন। ক্যালোরিটা যখন ইনটেক করবেন, চিন্তা করবেন ইনটেক করবেন যে আমাকে এটা বার্ন করতে হবে। যখন আপনি রেগুলার এক্সারসাইজ করবেন, আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার মেন্টালিটি, মাইন্ড, হার্ট, অল অফ লাইক দেখবেন একটু স্লোলি সব দেখবেন আস্তে আস্তে অনেক কিছু ডেভেলপ হচ্ছে। জাস্ট ডু কন্টিনিউয়াসলি। মানে ডিসঅ্যাপয়েন্ট হন আর যাই কিছু ভালো লাগে না, আপনি সারাদিন একটা জিনিস, একদিন একটা জিনিস একটা করে দেখবেন যে অনেক প্রেশার নিয়ে আসছেন আজকে, অনেক প্রেশার গেছে আজকে বাসায় বা অফিস বা যে কোনো প্রেশারে আছে, জিমে গেলেন বা যেখানে ওয়ার্কআউট করলেন, আপনি জিনিসটা ফিল করবেন, মানে আপনার মনে হয় কি যে ওই স্টেপটা, মানে ওই প্রেশারটা মনে হয় যে আপনি জিমে ওই সোয়েটের সাথে বের করে দিলেন। এটা টু বি অনেস্ট, এটা আপনি ট্রাই করে দেখবেন, এটা হবে। আপনি যত কিছুই আপনি প্রেশার নেন না কেন, আপনি জাস্ট 1 ঘন্টা ওয়ার্কআউট করেন, ভালো করে করেন, ট্রেনার সাথে করেন আর যার সাথেই করেন, নিজের সাথে করেন, নিজে যাই করেন, ভালোভাবে করেন, দেখবেন মাইন্ড ফ্রেশ, অল অফ মানে ঠিক হয়ে যাবে। তো সবাইকে একটাই কথা বলবো, হেলদি খাবার খান, হেলদি লাইফ লিড করেন। থ্যাংক ইউ আলভি ভাই। রেগুলার এক্সারসাইজ মানে এট লিস্ট উইকলি 5 ডেজ করেন, 4 ডেজ করেন, যতটুকু পারেন ততটুকু করেন, কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকেন। Thank you, Alvin bhai. Thank you so much. We also wish you all the best. Alvin bhai আমাদের সাথে এসেছিলেন, so much. Personally, I'm grateful to আর সবার সাথে আবার দেখা হবে নেক্সট মঙ্গলবার। আলভি ভাইয়ের মতো আমিও বলতে যাচ্ছি যে stay fit, stay fine, stay active. Thank you everyone. Next মঙ্গলবার দিন দেখা হবে।